আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত কয়েকদিন থেকে খুব অসুস্থ, জ্বর, সর্দি, গলা ব্যথা, বেশ কিছু সমস্যা। যাই হোক, আজকে মোটামুটি ভালো। কয়েকদিন থেকে ক্লাস নিতে পারিনি, প্রচন্ড গলা ব্যথা ছিল। আপনাদের ভাগ্য ভালো যে হয়তো বা আজকে নিতে পারবো ইনশাল্লাহ। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা এখানে একই সাথে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, সিনিয়র জুনিয়র সবাই আছে। শুরুতেই আজকের আলোচনা থেকে আমরা কি জানতে পারবো এই বিষয়টা আমরা জানি নেই, তারপরে আমরা আমাদের আলোচনায় চলে যাব। আজকে আলোচনা মেইনলি হবে আমাদের রাইটিং স্কিল নিয়ে। রাইটিং স্কিল, যারা সেকেন্ড ইয়ারে উঠে গেছেন তারা ভাবতেছেন রাইটিং স্কিল তো আমরা পরে এসেছি, ব্যাপারটা এরকম না। রাইটিং স্কিল বলতে রাইটিং ব্যাপারটা নিয়ে আমরা আজকে খুব বিশদ আলোচনা করব, খুব গভীর থেকে গভীরতর দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমাদের রাইটিং বিষয়টা এতই গুরুত্বপূর্ণ, আপনি দেখেন আপনি যতই পড়াশোনা করেন যদি ভালো মতো লিখতে না পারেন তাহলে পরীক্ষায় ভালো করা কিন্তু আপনার পক্ষে সম্ভব না। আমাদের দেশের পরীক্ষার যে সিস্টেম, এখানে আপনি কখনোই ভালো করতে পারবেন না। আপনি যতই বলতে পারেন, যতই জানেন, আপনাকে লিখার দক্ষতা ভালো থাকতে হবে। এখন এখানে ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার দুইটা একসাথে কম্বাইন একই বিষয় আমরা পাবো। যেমন ধরেন ফার্স্ট ইয়ারে আছে আমাদের ইংলিশ, খুব মনোযোগী হতে হবে। ইংলিশ রাইটিং স্কিলস। সেকেন্ড ইয়ারে আমাদের একটা কোর্স আছে অ্যাডভান্সড রিডিং এন্ড রাইটিং। আজকের ক্লাসটা এমন একটা ক্লাস হবে, যারা ফার্স্ট ইয়ারে আছেন তাদের সেকেন্ড ইয়ারের অনেক পড়া হয়ে যাবে, যারা সেকেন্ড ইয়ারে আছেন তাদের সেকেন্ড ইয়ারের অনেক পড়া তো হবেই, ফার্স্ট ইয়ারে আপনাদের যে গ্যাপ থেকে গিয়েছিল সেই গ্যাপটা আজকে কভার হবে। তার মানে বুঝতেই পারতেছেন আলোচনাটা অনেক গভীর এবং গুরুত্বপূর্ণ হবে। মেইনলি আজকে আলোচনা করবো আমাদের এই পার্টটা নিয়ে, রাইটিং পার্টটা নিয়ে। দেখেন আপনারা অনেকে এখন ভাবতে পারেন লেখালেখি তো আমরা ভালোই পারি। পারি, অবশ্যই পারি। না লিখতে পারলে কি এত বড় ক্লাসে আসতে পারতেন? অবশ্যই না। বাট এই লেখার মধ্যে অনেক কথাবার্তা আছে। আমরা কিভাবে লিখবো, কিভাবে একটা লেখা ভালো করতে পারি, সাজানো গোছানো করতে পারি, এরকম অনেকগুলো বিষয় চলে আসবে। তো আজকের আলোচনার মূল বিষয়বস্তু থাকবে এই রাইটিং বা রাইটিং স্কিল বা অ্যাডভান্সড রাইটিং। আজকের আলোচনাটা করার পরে আমরা বুঝে যাব যে আমরা আমাদের এতদিনে লেখালেখির মধ্যে কোন ঘাটতিটা ছিল, কোন জায়গায় ঘাটতি ছিল। আমরা বুঝে যাব যে কিভাবে আমরা আমাদের লেখার যে দক্ষতা এটা কিভাবে বাড়াতে পারবো। সেই সাথে আমরা জেনে যাব যে আমাদের লেখার মান এটা আরো কিভাবে ভালো করা যেতে পারে। অর্থাৎ আজকের আলোচনাটা এমন একটা আলোচনা হবে, আপনি যা কিছু শিখেন না কেন এই শিখা ভালোভাবে প্রেজেন্ট করতে, খাতায় ভালোভাবে লিখতে গেলে আপনার আজকের ক্লাসটা করা লাগবে, মানে লাগবেই। খুবই গুরুত্বপূর্ণ। শুধু কি পরীক্ষায় ভালো করার জন্য বা ভালো লেখার জন্য আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ না। আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ হবে আপনি যদি ব্যক্তি হিসেবে একজন রাইটার হতে চান, কোনো কিছু লিখতে চান, সেটা হতে পারে ফেসবুকের একটা পোস্ট বা কন্টেন্ট, সেটা হতে পারে কোনো পেপারে লেখা, হতে পারে কোনো একটা কবিতা, হতে পারে প্রেমের একটা চিঠি, হতে পারে লাভ লেটার আপনি লিখবেন। যাই লিখেন না কেন ভাই, সব কিছু লেখার ক্ষেত্রে যে লেখার মধ্যে যে একটা আর্ট আছে, লেখার মধ্যে যে অনেকগুলো ব্যাপার আছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওভারঅল একটা আলোচনা হবে। তাহলে আজকের আলোচনার বিষয় আশা করছি আপনাদের বোঝা হয়ে গেছে। এখন আমরা আলোচনায় যাব। আলোচনায় যাওয়ার পূর্বে অনেকেই আমার সাথে পরিচিত নয়, আপনারা পরিচিত হন নাই। ফার্স্ট ইয়ার নতুন ব্যাচ, সেকেন্ড ইয়ার নতুন ব্যাচ। শুরুতে আমাদের ব্যাচের ফার্স্ট ইয়ারের যেহেতু নতুন ব্যাচ, এই ব্যাচ কিভাবে সামনের দিকে এগোবে, আমাদের পুরো জার্নিটা কিরকম হবে, সেকেন্ড ইয়ার এর জার্নিটা কিরকম হবে, আমাদের গন্তব্যটা কিভাবে আমরা পৌঁছাবো, ওভারঅল ম্যাপটা সম্পর্কে আমি একটু আপনাদের ধারণা দিতে চাই। সেই সাথে আমি আমার পরিচয়টা আপনাদের দিয়ে দিব। তার আগে একটা কথা বলে নিতে চাই, যারা ক্লাস করতে বসে গেছেন, ভুল করে হোক ইচ্ছা করে হোক, যারা ক্লাস করতে এসেছেন বা ক্লাসে জয়েন করেছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা অন্য সকল কাজ এখন বাদ দিয়ে দেন। আপনারা শিখতে বসেছেন,
পড়তে বসেছেন, পৃথিবীতে সব থেকে কঠিন কাজের মধ্যে একটা হলো পড়াশোনা করা। আপনারা এই কাজ করতে বসছেন, এখন হচ্ছে যে ক্লাস করতে করতে ফেসবুকিং, চ্যাটিং, খেলার স্কোর দেখা, অন্য কারোর সাথে আড্ডা বা গল্প, সবকিছু বাদ দিতে হবে। বিছানায় বসে ক্লাস করা যাবে না, আপনি চেয়ার টেবিলে বসেন। যদি না বসে থাকেন, খাতা কলম নিয়ে চেয়ার টেবিলে বসে যান, এটা একটা রিকোয়েস্ট। আর যারা শুধু শুধু এমনিতে একটু দেখতে আসছিলেন যে আজকে কোন ভাইয়া ক্লাস নিচ্ছে, তারা আমাকে দেখে ফেলছেন, আরো ভালো করে দেখে নিতে পারেন। দেখা হয়ে গেছে, আপনারা ভাই যাইতে পারেন। বাট যারা প্রকৃতপক্ষে শেখার জন্য আসছেন, তাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা কষ্ট করে থাকেন, শেষ পর্যন্ত থাকেন। ইনশাল্লাহ আপনাদের সময়টা আমি নষ্ট করব না, কিছু না কিছু আমরা শিখবো ইনশাল্লাহ। ওকে, আমরা রেডি হয়ে যাই। আমরা সবাই মানসিক ভাবে একদম রেডি হয়ে যাব, মানসিক ভাবে 100% প্রিপারেশন যেন আমাদের হয়। যারা লাইভে আছে, আপনাদের রেসপন্স চাওয়া হবে, প্রশ্ন করা হবে, আপনারা রেসপন্স করবেন, প্রশ্নের উত্তর দিবেন, চুপ থাকবেন না। যারা মিটে আছেন অবশ্যই কথা বলবেন, কথা বলা হয়ে গেলে মিউট করে নিবেন। এগুলো দায়িত্বশীল আচরণের মধ্যে পড়ে। আপনারা অনেক বড় হয়ে গেছেন, ঠিক আছে? কথা বলবেন, চুপ থাকবেন না। আপনার কথা বলবেন দেখে আমাদের সাথে আপনাদের সুন্দর একটা যোগাযোগ হবে, কথা হবে দেখেই আমরা কিন্তু গুগল মিটের ব্যবস্থাটা রেখেছি, ঠিক আছে? আমাদের মধ্যে অনেকেই লজ্জা পায়, হেজিটেশন ফিল করে, আমি বলবো অফলাইনে এটা হয় যে স্যারজন আমার জিজ্ঞেস না করে কথাটা ঢুকাই থেকে, আল্লাহ আল্লাহ আমার খালি এবার জিজ্ঞেস না করুক, পাশের জনটা জিজ্ঞেস করুক, খালি আল্লাহ এবারের মতো বাঁচায় দে। ভাই, এখানে তো আমি আপনারা দেখতে পর্যন্ত পাচ্ছি না, তাহলে আল্লাহর ওয়াস্তে এরকম হেজিটেশন রাখেন না, কথা বলবেন। দেখবেন কথা বলতে বলতে হবে কি, আপনার হেজিটেশনটা কেটে যাবে, জড়তাটা কেটে যাবে। এবং আমাদের যেটা সমস্যা মেইনলি, আমরা আমাদের অনেক প্রশ্ন মনের মধ্যে ভাই থেকে যায়। স্যার বলে তোমরা বুঝতে পারছো, জি স্যার, সবাই রেসপন্স করি, বাট মনের মধ্যে প্রশ্নটা থেকে যায়। আমরা যদি প্রশ্নটা করে ফেলতাম, তাহলে কি হতো, হয়তোবা আশেপাশের দু একজন ভাবতো যে আরে বোকা নাকি প্রশ্ন করছে, ভাবুক, তাতে কি যায় আসে। আপনার যে কনফিউশনটা ছিল, এটা কিন্তু ক্লিয়ার হয়ে যেত। দিন শেষে আপনি যে এত প্রশ্ন করছিলেন এটা কেউ মনে রাখতো না, বাট আপনার শেখাটা হতো, আপনি হয়তোবা এগিয়ে যেতেন, আপনার কনফিউশনটা থাকতো না। তো এগুলো আসলে ছেলে মানুষের ব্যাপার স্যাপার, ছোট মানুষের ব্যাপার স্যাপার। আপনারা অনেক বড় হয়ে গেছেন, তারপর মনের মধ্যে এই বিষয়গুলো রাখিয়েন না, এটা একটা রিকোয়েস্ট। আমরা চাই আপনারা কথা বলেন। এখন সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, ফোর্থ ইয়ারে গিয়ে আপনাদের ভাইবা দেওয়ার লাগবে, তারপরে চাকরি ক্ষেত্রে গেলে অনেক ভাইবা দেওয়ার লাগবে। এবং এরকম কথাবার্তা বা এরকম মেন্টালিটি যদি রাখেন, কথা বলবো না, কি ভাববে, এই প্রশ্নটা করলে ভাইয়া গালি দেয় নাকি, আমরা কখনো বকা দেই না ভাই। একটা জিনিস না বুঝলে বারবারই আমরা বোঝাই দেওয়ার চেষ্টা করি, আমরা যতটুকু বুঝি তার সর্বোচ্চটা দিয়ে, ঠিক আছে? প্রশ্ন করবেন। আচ্ছা, আমি একটু রোড ম্যাপটা বলতে চাই। আমাদের দুটা ব্যাচ, দুজনেরই দুই ব্যাচেরই একসাথে কথা বলি। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, আপনাদের যে দুটা ব্যাচ শুরু হলো, এই ব্যাচ কিন্তু ফাইনাল পরীক্ষা পর্যন্ত ক্লাস চলমান থাকবে। ফাইনাল পরীক্ষা পর্যন্ত ক্লাস চলমান থাকবে, স্পেশালি সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ারের ফুল সিলেবাস কমপ্লিট হয়ে গেলে তাদের মোটামুটি শেষ। সেকেন্ড ইয়ারের যে ব্যাচটা, এটা কিন্তু একদম পরীক্ষা পর্যন্ত চলমান থাকবে, ঠিক আছে? অর্থাৎ পুরো এক বছর, যদি এখন সেশন জট কমাই ফেলা হচ্ছে, বাট আপনারা সেটার আওতায় পড়বেন না, আপনারা এক বছরই পাবেন আশা করা যায়। কারণ যেই গ্যাপটা হয়ে গেছিল, এটা পূরণ করার জন্য এখন টাইমটা কমাই ফেলা হচ্ছে, বাট আশা করছি আপনাদের এরকম হবে না। হবে। তো এই দীর্ঘদিন আপনাদের ক্লাস হবে, এই ক্লাসের মধ্যে আমরা কিভাবে আপনাদের কি শিখাবো এটা আপনাদের জানা দরকার। ধরেন আপনি কক্সবাজার ট্যুরে যাবেন, ট্যুরে যাবেন, আপনি কোথায় যাবেন, কোন কোন জায়গা ঘুরবেন, কত টাকা খরচ হবে, কোন হোটেলে থাকবেন, এই সম্পর্কে যদি আপনার আগে থেকে একটা প্ল্যান পরিকল্পনা থাকে, তাহলে আপনার ভ্রমণটা খুব সুন্দর গোছানো হবে। আপনার কোনো হেজিটেশন বা পরবর্তীতে কোনো হ্যাজেলে পড়তে হবে না, ঝামেলায় পড়তে হবে না। কারণ আপনি কিছুই জানেন না, চলে গেলেন কক্সবাজার, কই ঘুরবেন, ঘুরবেন না, কি করবেন, কিছু জানেন না, সেক্ষেত্রে কিন্তু একটা মুশকিল হয়। তো আমরা যদি আগে থেকে জানি যে আমাদের এই দীর্ঘ কোর্সটা কিভাবে কিভাবে আমরা সামনের দিকে যাব, তাহলে কিন্তু আমাদের বুঝতে এবং পড়তে খুবই সুবিধা হবে। এই কারণে আমরা একটু জেনে নিই। ফার্স্ট ইয়ার, আপনাদের বললাম আপনাদের যে সিলেবাস, মেজর সাবজেক্ট গুলো মেইনলি, এই মেজর সাবজেক্ট গুলো আমরা কমপ্লিট করাই দিব, একদম বেসিক থেকে ধরে ধরে। আপনাদের এই কোর্সটা ফ্রি রাখা হয়েছে, টোটালি ফ্রি, জাস্ট একটা এন্ট্রি ফি রাখা হয়েছে। যদি আপনারা জানেন যে এই ফার্স্ট ইয়ার কোর্সের ফি 4000 টাকা, বাট নাম মাত্র একটা এন্ট্রি ফি রাখা হয়েছে, ঠিক আছে? এটা মানে ফি বলা যায়, 100% ফি।
200 টাকা 300 টাকা কোনো টাকাই না 4000-এর কাছে, ঠিক আছে। এবং আপনাদের ক্লাসে নোট দেওয়া হবে। তো আপনাদের মেজর কোর্সটা কমপ্লিট করাই দেবো আমরা 100%। দেন সেকেন্ড ইয়ারেরটা যদি বলি, সেকেন্ড ইয়ার হচ্ছে ঠিক একই ভাবে চলবে। এখানে বেসিকের পাশাপাশি প্রশ্ন নিয়েও আলোচনা কিন্তু চলবে। কেন বেসিকের সাথে সাথে প্রশ্ন? আপনারা জানেন যে কিছুদিন পরেই কিন্তু, অনেকে জানেন অনেকে জানেন না, ইনকোর্স পরীক্ষার ডেট দিয়ে দিবে। ইতিমধ্যে আপনার এতটুকু জানার কথা যে ইনকোর্স পরীক্ষা আগে আপনি ভালো করেন বা না করেন খুব বড় একটা ফ্যাক্টর ছিল না কিন্তু, বাট এখন এই খাতাগুলো খুব ভালোভাবে অবজার্ভ করা হবে। এই নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইনকোর্স পরীক্ষা আপনাকে ভালো করতে হবে মানে হবেই, এর বিকল্প কোনো পথ কিন্তু নাই। তাহলে ইনকোর্স পরীক্ষা ভালো যেহেতু করতে হবে, আমাদের এই কোর্স গুলো থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উভয়ই তারা শুরু থেকে ইনকোর্স পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুত হয়ে যাবেন। ফার্স্ট ইনকোর্স, সেকেন্ড ইনকোর্স, একই সাথে ধীরে ধীরে আমরা আপনাদেরকে এমন ভাবে গড়ে তুলবো, আপনি টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য একদম পারফেক্ট ভাবে দেখবেন যে পরীক্ষার 2-3 মাস আগেই আপনি শতভাগ প্রস্তুতি আপনার হয়ে গেছে। আপনাদেরকে আমরা দুবার, মিনিমাম দুবার পুরো কোর্স বা পুরো সিলেবাস আবারও রিভিশন দেওয়াবো, ঠিক আছে। তো ভালো রেজাল্ট নিয়েও আপনাদের কিন্তু ভাবতে হবে না, শুধু যেটা করতে হবে আমাদের কথাগুলো শুনতে হবে, আমরা যেভাবে গাইড করি সেটা মেনে চলতে হবে। আমাদের সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে, অনেকে আমাদের সম্পর্কে জানেন, জেনে বুঝে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আমরা যেভাবে বলি, যেভাবে করি, যে সাজেশন দেই, যেভাবে পড়াই, আলহামদুলিল্লাহ যারা আমাদের কথা শুনে তাদেরকে রেজাল্ট নিয়ে আসলে খুব একটা ভাবতে হয় না। ওরা শেখার প্রেমে পড়ে যায়, শিখতে শিখতে রেজাল্ট অটোমেটিক ভালো হয়ে যায় ভাই। মানে রেজাল্ট ভালো করার জন্য পড়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে দেন, আপনি জাস্ট শেখার জন্য পড়তে থাকেন, দেখবেন রেজাল্ট আসলে এমনি এমনি ভালো হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে আপনি জাস্ট বুঝতেও পারবেন না। তো এভাবে আমাদের ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের কোর্স দুটো সামনের দিকে এগোবে। ধীরে ধীরে আমরা সবগুলো কোর্সে আপনাদেরকে পারদর্শী করে সামনের দিকে নিয়ে যাব। ওকে, এবার আসেন আমার পরিচয়টা একটু ছোট্ট করে দিই। আমার নাম কেউ জানেন? হাসনাত জাহিদ ভাইয়া। নিকনেম। তো এটা হচ্ছে আমার নাম। অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না, যেটা ভালো লাগে এটা বলতে পারেন, এর সাথে ভাইয়া লাগাইতে পারেন, এর সাথে ভাইয়া লাগাইতে পারেন, এর সাথে লাগাইতে পারেন, যেটা সহজ মনে হয়। হ্যাঁ, অনেক বড় নাম তো আপনাদের আবার মনে না থাকতে পারে। এটা হচ্ছে আমার নাম। দা ডিওইবিজি গ্রুপ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ইংলিশ এন্ড বেসিক গ্রামার গ্রুপের শুরু থেকে আমরা আছি। আসলে এটা শুরুটা আমরাই করেছিলাম, আমি, আপনাদের রিপন ভাইয়া আর জেপি ভাইয়া। সেই সাথে অলরেডি 3টা বই আমাদের বের হয়ে গেছে, থার্ড ইয়ারের সেকেন্ড এডিশনও বের হয়ে গেছে, এবং বইগুলো প্রচুর পরিমাণে স্টুডেন্টরা পছন্দ করতেছে, কারণ যেভাবে আমরা লিখেছি বিষয়গুলো তাদের জন্য খুবই পছন্দের হচ্ছে। ফার্স্ট ইয়ার আপনারা যারা আছেন তারাও কিন্তু খুব দ্রুত বই পেয়ে যাবেন। আপনাদের হার্ড কপি আপনাদের হাতে আমরা তুলে দেবো নতুন সিলেবাসে, আমরা কাজ করে যাচ্ছি নিরলস ভাবে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি বলেন, অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। যদি এক্সপিরিয়েন্সের কথা বলেন, দীর্ঘদিন যাবত পড়াচ্ছি, সেই অনার্স লাইফ থেকে টিউশন করে কোচিং করে অনলাইনে আমাদের মোটামুটি 4-5 বছর হয়ে গেল, কন্টিনিউয়াসলি প্রত্যেক দিনই পড়াচ্ছি, ঠিক আছে। তো এই হলো মোটামুটি পরিচয়। আর বাকি পরিচয় আমরা আলোচনা করতে করতে জেনে যাব, শিখে যাব, বুঝে যাব, ঠিক আছে। এখন চলেন সরাসরি আলোচনায় চলে যাই। আজকের আলোচনার বিষয় কি বলেছিলাম, দেখি মনে আছে কিনা, আমি খাই বলছেন। ওকে, লাইভেও দেখি অনেকজন আছে, বাহ, খুবই সুন্দর ব্যাপার তো। তো রাইটিং স্কিল খুব মনোযোগী হয়ে আমরা খাতায় একটু লিখবো, হ্যাঁ। তো আমরা যা কিছু লিখি না কেন, কোনো কিছু লিখতে গেলে আমাদের সর্বপ্রথম 2টা বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। খাতায় লিখবেন, এই খাতায় লিখবেন 100% অ্যাটেনশন, অডিয়েন্স এন্ড পারপাস। আজকের আলোচনা করার মাধ্যমে শুধু যে আমরা ডে টু ডে লাইফে বা লেখার ক্ষেত্রেই উপকারী হবে বিষয়টা এরকম না। ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার, স্পেশালি যারা সেকেন্ড ইয়ারে আছেন, তাদের মোটামুটি 10 নম্বর, 8 থেকে 10 নম্বরের উত্তর এই একটা ক্লাসে আমি কভার করে দিব। অর্থাৎ আজকের আলোচনা হয়ে গেলে ফার্স্ট ইয়াররা এখন থেকেই সেকেন্ড ইয়ার ওই জায়গায় ওই নম্বরটা কিন্তু ক্যাচ করতে পারবেন। একদম 100% কমন, এখানে কোনো ফাঁক ফোকর নাই, ঠিক আছে। এই একটা ক্লাস করেই, কারণ যে টপিকে আলোচনা হবে আজকে, যে অ্যাঙ্গেল থেকে 10 নম্বরেরও বেশি নম্বর নিয়ে আমরা আজকে একটা ক্লাসে আলোচনা করে ফেলবো। শুধু দরকার আপনার মনোযোগ,
এবং ধৈর্য। অনেকে ধৈর্য হারাই ফেলবেন, হারাই যাবেন, যারা থাকবেন তারা শিখে যাবেন। দেখেন, আমাদের কোনো কিছু লেখার ক্ষেত্রে যা কিছু লিখি না কেন, দুটা বিষয় সম্পর্কে আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে। একটা হলো অডিয়েন্স, একটা হলো পারপাস। ভাই অডিয়েন্স মানে কি? এই রেসপন্স করবেন, চুপ থাকবেন না, চুপ থাকলে আমি মিট কেটে দিব। আমার ক্লাসে কথা বলতে হবে ভাই, খুব ফ্রেন্ডলি। ভাইয়া পড়ছো? অডিয়েন্স মানে আমরা সহজে বুঝি দর্শক, শ্রোতা, রিডার বা পাঠক। অর্থাৎ আপনি যে কোনো কিছু লিখবেন, আপনি কার জন্য লিখতেছেন, আপনি লেখাটা কাকে দিতে চান? আপনি আপনার টিচারকে দিবেন, আপনি আপনার বাবাকে দিবেন, আপনার মাকে দিবেন, ভাইকে দিবেন, কোনো কাজিনকে দিবেন, নাকি আপনার কোনো বন্ধুকে দিবেন, নাকি কোনো স্যারকে দিবেন, নাকি আপনার কোনো প্রিয়তমা, হ্যাঁ, তাকে দিবেন? এটা আগে আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? তাহলে আপনি লেখাটা লিখতেছেন কার জন্য, এর সম্পর্কে শুরুতে আপনার একটা খুব ভালো ধারণা রাখতে হবে। এখন কথা হলো কেন ধারণা রাখতে হবে, ভালোভাবে বুঝান। কেন ধারণা রাখতে হবে? ধরেন আপনি একটা ছোট গল্প লিখবেন, ভাই ছোট গল্প লিখবেন, ভালো কথা, গল্পটা কার জন্য লিখবেন, কার জন্য লিখবেন এটা গুরুত্বপূর্ণ। কেন? ধরেন আপনি গল্পটা ছোট একটা বাচ্চার জন্য লিখবেন, মানে ছোট এক শ্রেণীর বাচ্চার জন্য লিখবেন, যারা 2, 3, 4-এ পড়ে, বড় জোর ক্লাস 4 বা 5-এর বেশি না। তাহলে এই শ্রেণীর বাচ্চারা যদি হয় আপনার গল্পের পাঠক, বা আপনি যে লেখা লিখতেছেন আপনার পাঠক বা অডিয়েন্স, তাহলে আপনার লেখার মান যেরকম হবে, আপনার লেখার ভাষা যত সহজ সরল হবে, আপনার অডিয়েন্স বা আপনি যার উদ্দেশ্যে লিখবেন এর বয়স যদি 25 থেকে 30 বছরের মধ্যে হয়, সেক্ষেত্রে আপনার লেখার ভাষা বা ডিকশন কি একই রকম হবে? জি না ভাইয়া। একদমই না। তাহলে আপনার অডিয়েন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আরো যদি আমরা চিন্তা করি, ধরেন আপনি আপনার এক বন্ধুর জন্য কিছু লিখতেছেন, ফাইন। আবার আরো একটা লেখা আপনি আপনার স্যারের জন্য লিখতেছেন, সেক্ষেত্রে আপনার স্যারের কাছে যখন লিখবেন তখন আপনার লেখার ধরন, আপনার বন্ধুর কাছে যখন আপনি লিখবেন তখন লেখার ধরন কি একরকম হবে? না ভাইয়া, দুইটা আলাদা। অবশ্যই না, দুটো আলাদা। অর্থাৎ অডিয়েন্সের উপর ডিপেন্ড করে আপনি বুঝতে পারবেন যে আপনার লেখার ধরনটা কিরকম হবে, আপনি কিভাবে সাজাবেন, কিভাবে প্রেজেন্ট করবেন। আপনার অডিয়েন্স সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে আপনার লেখাটা ভালো হবে না, বা আপনি আপনার অডিয়েন্সের কাছে ভালো মতো পৌঁছাতে পারবেন না। অর্থাৎ শুরুতে আপনার অডিয়েন্সকে টার্গেট করতে হবে, অর্থাৎ আপনার টার্গেট অডিয়েন্স সম্পর্কে, যে অডিয়েন্স আপনি টার্গেট করতেছেন তার সম্পর্কে আপনাকে ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে। আর এই ক্লিয়ার কনসেপ্টের জন্য আপনাকে কয়েকটা বিষয় কনসিডার করতে হবে। আমার কথা সবার কাছে স্পষ্ট যাচ্ছে? ক্লিয়ার জি শুনতে? ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ, খুব মনোযোগী হবেন, খুব মনোযোগী হবেন। দেখেন, সর্বপ্রথম এখানে আমাদের কয়েকটা বিষয় কনসিডার করতে হবে, যেমন এজ। অর্থাৎ আমাদের অডিয়েন্স যার উদ্দেশ্যে আমরা লিখবো, ধরুন আপনি একটা ছোট্ট কবিতা লিখবেন, রোমান্টিক কবিতা হতে পারে, আহ বা যে কোনো কিছু, একটা ড্রামাটিক মনোলগ লিখতেছেন, যাই লিখেন না কেন, একটা ছোট গল্প বা একটা নোভেল বা একটা ফিকশন, যাই লিখেন, আপনি লিখার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে আপনার অডিয়েন্স কে। যদি সহজ করে বলি, যেমন ধরেন আমরা বাংলাদেশে অনেক নাটক দেখি, ব্যাচেলার পয়েন্ট একটা নাটক খুবই ভাইরাল হয়েছিল এক সময়, হয়েছিল না? নাম শুনছেন অ্যাটলিস্ট আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া। তো এই ব্যাচেলার পয়েন্ট কি আপনার বাবা দাদারা দেখতেছিল? না। তারা দেখলে গালি দিবে না, রাগ করবে না যে এগুলো আবার নাটক হইলো, বলবে না? হ্যাঁ। বাট ইয়াং জেনারেশন যারা, এরা কিন্তু সেটাকে সাদরে গ্রহণ করছিল বা গ্রহণ করতেছিল। ঠিক আছে? তাহলে যিনি এই নাটকটা বানিয়েছেন, তার টার্গেট ছিল এই ইয়ং যে পিপল, ইয়াং পিপলদেরকে টার্গেট করে, তাদের সাইকোলজিকে ধরে তারা কিন্তু এই নাটকটাকে ডেভেলপ করছিলেন বা নাটকটা বানাইছিলেন। তাদের টার্গেটে কিন্তু ওই বয়স্ক লোকগুলো ছিল না। আবার দেখেন, কিছু কিছু ভারতীয় সিরিয়াল এমন যেগুলো বয়স্ক লোকদের মধ্যে হচ্ছে, দেখেন আপনার মা দেখতে পছন্দ করছে, আপনার দেখতে দিলে আপনি ওইটা আবার দেখতেছেন না। তার মানে বুঝতে হবে যে ওইটা ওই টাইপের ওই এইজের মানুষজনের জন্য বানানো। তাহলে আপনি যা কিছুই লিখেন না কেন, সর্বপ্রথম আপনাকে কনসিডার করতে হবে যে আমি কোন এইজের মানুষজনের জন্য লিখতে চাচ্ছি। তাদের বয়স 10 থেকে 18 বছর হবে, নাকি তাদের বয়স 18 থেকে 25 বছর হবে, ইত্যাদি। এটা আপনি টোটালি আপনার মতো করে চুজ করবেন।
যে আপনি কাদের জন্য লিখতে চাচ্ছেন, কোন বয়সের মানুষজনের জন্য লিখতে চাচ্ছেন। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। একটু আগে বলতেছিলাম যে ছোট্ট একটা বাচ্চার জন্য আপনি যেভাবে করে লিখবেন, বড় মানুষের জন্য বা বৃদ্ধ মানুষের জন্য কিন্তু আপনি নিশ্চয়ই সেভাবে লিখবেন না। এই জন্য এজটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে বুঝতে পারছি আমরা এজ কেন ইম্পর্টেন্ট। জি ভাইয়া। আজান দিচ্ছে, আমি একটা ছোট্ট ব্রেক নেব, 1 মিনিট ব্রেক। আজান দিচ্ছে, হ্যাঁ, 1 মিনিট পরে আলোচনা শুরু করি। ওকে, আমরা একটা ছোট্ট ব্রেক নিয়েছিলাম। তো আমরা বলতেছিলাম যে অডিয়েন্স সম্পর্কে আমাদের চিন্তা করতে গেলে এখানে কয়েকটা ফ্যাক্টর আছে। তার মধ্যে একটা ফ্যাক্টর হলো এজ। আমরা কোন এজের পিপলদের জন্য লেখালেখি করতে চাই। ওকে, এজ হয়ে গেল। এরপরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জেন্ডার। অনেকে মনে মনে চিন্তা করে, আরে জেন্ডার কেমনে করে কাজ হয়। হ্যাঁ ভাই, আপনি ছেলে মানুষের জন্য যেভাবে করে লিখবেন, মেয়ে মানুষের জন্য হয়তো বা সেভাবে লিখবেন না, সেই রকম ভাষা ব্যবহার করবেন না। আবার থার্ড জেন্ডারও হতে পারে। অর্থাৎ এমন অনেক লেখা আছে, অনেক বই আছে যেগুলো শুধুমাত্র ছেলেদের জন্য লেখা, শুধুমাত্র মেয়েদের জন্য লেখা, টার্গেট করে বানানো হয় বা লেখা হয়। ধরেন যে মেয়েদের কোনো সচেতনতার জন্য এক শ্রেণীর বই বানানো হলো, তো সেখানে শুধু অডিয়েন্স মেয়েরা, ছেলেরা না। আবার ধরেন আপনি একটা কবিতা লিখতেছেন যেখানে অনেক প্রশংসা করলেন, অনেক প্রশংসা করলেন, তাহলে বুঝে নিতে হবে যে অনেক প্রশংসা কাদের জন্য করতে হয়, কাদেরকে আমরা বেশি বেশি প্রশংসা দেখাই। তাহলে কাদের জন্য বেশি বেশি প্রশংসা করতে হয়, কারা পছন্দ করে, মানে প্রশংসা পছন্দ করে, মেয়েরা। আমরা এই সর্বনাশ। তাহলে বুঝে নিতে হবে যে এই লেখাটা মেয়েদের জন্য লেখা হয়েছে। মানে মেয়েদের জন্য যদি আপনি কিছু লিখতে চান, সেখানে অনেক বেশি প্রশংসা করতে হবে। সে যদি ধরেন অত সুন্দর না, বা তাকে 7 সমুদ্র 13 নদী বা পুরো ইউনিভার্সের মধ্যে সুন্দরী বানাই দিতে হবে। ঠিক আছে, এতটাই সুন্দর যত বলবেন সে তত খুশি হবে, কারণ মেয়েরা এটা পছন্দ করে। আবার যদি খুব রূঢ় ভাবে কিছু বলা হয়, তাহলে বুঝতে হবে যে এটা আসলে দুর্ভাগা, ছেলেদের জন্য লেখা হয়েছে। বা ছেলেদের জন্য কিছু লিখলে আপনি এভাবে লিখতেই পারেন। তো এখানে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হচ্ছে আপনি ছেলেদের জন্য লিখবেন নাকি মেয়েদের জন্য লিখবেন, এটাও কিন্তু কনসিডারে রাখা যেতে পারে। ঠিক আছে, এরপরে আরো বেশি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে প্লেস। মনোযোগ দেন, প্লেস কিভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। ধরেন আপনি একটা ছোট গল্প লিখতেছেন। তো এই গল্পটা বা একটা নাটক লিখতেছেন, এই নাটকটা আপনার অঞ্চলের একটা কুসংস্কার প্রচলিত আছে, এই কুসংস্কারটাকে আপনি দূর করতে চান, এটাকে স্যাটায়ার করতে চান, মানুষজনকে সচেতন করতে চান। তাহলে এটা শুধু আপনার এলাকার সমস্যা, আপনার এলাকার জন্য আপনি লিখতে চান, তাহলে আপনার লেখার ধরন, লেখার যে শব্দ চয়ন, আপনার যে ভাষাগুলো ব্যবহার করবেন সেটা কিন্তু একরকম হবে। আবার আপনি যদি পুরো দেশের জন্য লিখেন, সেক্ষেত্রে আপনার ভাষাটা কিন্তু অন্যরকম হবে। কিভাবে? ধরেন আপনি শুধু নোয়াখালীর জন্য লিখতেছেন, আপনার বাসায় নোয়াখালীতে, তো নোয়াখালীলা ভাষায় কিন্তু আপনি লিখতে পারবেন। বাট নোয়াখালীলা ভাষায় যদি লিখেন, এই আমাদের অঞ্চলের মানুষজন, উত্তরবঙ্গের মানুষজন, এরা কিছু বুঝবে না ভাই, ভাষাটা বুঝবে না, আসলে খুবই টাফ হয়ে যাবে। তখন হচ্ছে যে আপনি যখন পুরো দেশের জন্য লিখবেন, তখন আপনার ভাষাটা কিন্তু প্রমিত বাংলায় লিখতে হবে। অর্থাৎ সাধু ভাষায় লিখতে পারেন অথবা প্রমিত বাংলায় লিখতে পারেন, চলিত ভাষা যেটা প্রচলিত ভাষা, এটা লিখতে পারেন, তাহলে সবাই বুঝতে পারবে। দেখেন এখানে কিন্তু ভ্যারি করতেছে।
যখন আপনি সবার জন্য লিখবেন তখন আপনার কন্টেন্ট, আপনার লেখার পদ্ধতি এটা একরকম হবে। আবার বিশেষ একটা অঞ্চলের জন্য যখন লিখবেন তখন কিন্তু এটা আরো একরকম হবে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার একটা হচ্ছে প্লেস। আপনি কোন অঞ্চলের মানুষের জন্য লিখে আছেন, সেটা বাংলাদেশের বিশেষ কোন একটা অঞ্চল, নাকি পুরো দেশ, নাকি পুরো আমাদের মহাদেশের জন্য শুধু লিখতেছেন, নাকি পুরো ওয়ার্ল্ডের জন্য আপনি লিখতেছেন, এটা কিন্তু ডিপেন্ড করবে। অর্থাৎ আপনি এই বিষয়টাকে কনসিডার করে নেবেন, চিন্তা করে নেবেন যে আমি এটার জন্য লিখতে চাই বা এদের জন্য লিখতে চাই। এই সবগুলো বিষয় আপনাকে ঠিক করে নিয়ে সামনের দিকে এগোতে হবে। তাহলে আমরা অলরেডি তিনটা বিষয় কথা বললাম, এজ, জেন্ডার, প্লেস। এই তিনটা বিষয় পর্যন্ত বুঝতে পারছি কিনা আমরা একটু সবাই জানাবো, সবাই সবাই জি ভাইয়া ক্লিয়ার। বাকিরা কথা বললে কিছু মনে না করলে। হ্যাঁ বলেন, কিছু মনে করবো কেন? ভাইয়া আমি না বুঝি নাই, আরেকটু কি বোঝানো যাবে প্রথম থেকে? হ্যাঁ আপু, কোনটা বোঝেন নাই বলেন তো মরিয়ম? ভাইয়া ওই ফার্স্ট থেকে বুঝি নাই, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আর আমার নেট প্রবলেম ছিল, তো আপনার কথাও ক্লিয়ারলি আসতেছিল না। এই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না আপনারা? না না ভাইয়া, আমার বাসায় নেট প্রবলেম নেট অনেক দুর্বল। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার রিভাইজ করে দেই, সবাই মনোযোগ দেন। আমরা বলছিলাম আমরা কোনো কিছু, যা কিছু লিখি না কেন, লেখার ক্ষেত্রে আমরা কাদের উদ্দেশ্যে লিখতেছি তাদের সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। যদি হচ্ছে যে আমরা একটা ছোট গল্প লিখি, সেক্ষেত্রে কাদের জন্য এই গল্পটা লিখতেছি, ছোট মানুষের জন্য নাকি বড় মানুষের জন্য, এরকম হচ্ছে আমাদের ধারণা থাকতে হবে অডিয়েন্স সম্পর্কে। আর অডিয়েন্স সম্পর্কে ধারণা রাখতে গেলে আমাদের অডিয়েন্সের কয়েকটা বিষয় জানা দরকার, যে অডিয়েন্সের বয়স কিরকম, অডিয়েন্স আসলে আমাদের মেল ফিমেল নাকি সবাই হবে, ছেলে মেয়ে উভয়ই হবে, অডিয়েন্সটা আসলে আমাদের কোন জায়গার মানুষজন হবে, সেটা বাংলাদেশের বিশেষ কোনো অঞ্চলের নাকি পুরো বাংলাদেশের মানুষজনের জন্যই আমি লিখতেছি। অডিয়েন্স সম্পর্কে এই চিন্তাটা আমাদের করতে হবে। ঠিক আছে, এই তো সহজ কথা, এখানে কঠিন কিছু না। এরপরে আমাদের এখানে ধারণা থাকতে হবে এডুকেশনাল লেভেল। এডুকেশনাল লেভেল অর্থাৎ আপনি যাদের জন্য লিখবেন ভাই, তাদের পড়াশোনা কত দূর পর্যন্ত, এই সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। এখন ভাবতে পারেন যারা ভাই আমি লিখবো, এখন ওই মানুষজন কত দূর পড়াশোনা করছে না করছে এটা আমি কেমনে জানবো? ভাই আপনার জানতে হবে। কেন জানতে হবে? যেমন ধরেন আপনি যদি একটা লেখা লেখেন, খুবই কঠিন কঠিন ওয়ার্ড লিখছেন, এমন কঠিন কঠিন ওয়ার্ড, যে কঠিন ওয়ার্ড আসলে গ্রাজুয়েশন কমপ্লিট না করলে কেউ বুঝতেই পারে না। এখন 5 পাসের একটা মানুষের জন্য আপনি ওটা লিখছেন, বাট এই ভাষা ব্যবহার করেছেন, ও আপনার লেখা পড়বে? না পারবেই না। ও তো বিরক্ত হবে, আর ধুর কি সব লিখছে আবল তাবল, মাথার উপর দিয়ে যায়। এত ডিসকোনারি কি বের করা যায় নাকি? ও ডিসকোনারি বেরও করতে চাবে না, ও পড়বেও না। ঠিক আছে, আপনার পড়া আপনারই থাকুক, ও ভাই ওর মতো করে বাঁচুক। ও চিন্তা করবে দূর এত ডিসকোনারি বাইর করবো না। আপনারা যেমন এত ডিসকোনারি বের করেন, তাই না? একটা ওয়ার্ড সার্চ দেওয়ার জন্য ডিসকোনারি বের করেন মোবাইলে, তারপরে ডিস্কো দেখা শুরু করে দেন, রিলস ভিডিও, আর এভাবেই সময় চলে যায়, ওয়ার্ড আর বের করা হয় না, তাই না? জি ভাইয়া ঠিকই বলছেন। হ্যাঁ, তো আপনাকে জানতে হবে যে সে আসলে কত দূর পর্যন্ত নিতে পারবে, তার গভীরতা কত পর্যন্ত, এটা আপনাকে জানতে হবে। অর্থাৎ এডুকেশনাল লেভেল সম্পর্কে আপনার একটা ধারণা, মিনিমাম একটা ধারণা থাকা দরকার। এবং এখানে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে তার ইন্টারেস্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আর ইন্টারেস্ট কোন জায়গায়, আপনি যাদের জন্য লিখবেন ওরা আসলে কোন ধরনের বিষয়গুলো পছন্দ করে, ওরা সায়েন্স ফিকশন পছন্দ করে, নাকি প্রেমের উপন্যাস পছন্দ করে, হ্যাঁ, নাকি আহ অন্য কোনো কিছু পছন্দ করে, আপনাকে এই সম্পর্কে ধারণা থাকতে হবে। এবং সেই বিষয়ে যদি আপনি তাকে দেন, আমার পছন্দের খাবার ধরেন কাচ্চি বিরিয়ানি, আমার যদি আপনি কাচ্চি বিরিয়ানি দেন, তাহলে আমি খুব খুশি হবো, খুব স্বাভাবিকভাবেই। ব্যাপারটা হলো এরকম। তো আহ, যেমন ধরেন বর্তমানে সিনেমা যেগুলো বের হচ্ছে, সিনেমাগুলো যে মেক করা হচ্ছে, এরা কিন্তু অডিয়েন্স টার্গেট করতেছে সবসময় ইয়াং পিপল। এবং ইয়াং পিপলটা টার্গেট করে, ইয়াং পিপলটা কি করে, মারামারি বেশি পছন্দ করে, ভিলেনিয়াস ক্যারেক্টার গুলো বেশি পছন্দ করছে। দেখেন ইদানিং কালে যে সিনেমাগুলো বের হচ্ছে, আপনারা অনেকে সিনেমা দেখেন, সিনেমাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে ভিলেনদেরই হিরো বানায় ফেলা হচ্ছে, মারামারি প্রচুর পরিমাণে হচ্ছে, তাই না? তাহলে ইয়াং পিপল এরা সিনেমা হলে বেশি যায় এবং সেক্ষেত্রে ব্যবসাটা ভালো জমে যায়। But যারা সিনেমা তৈরি করতেছে ওরা কিন্তু এদেরকে, ইয়াং পিপলদেরকে টার্গেট করতেছে এবং তারা ব্যবসা সফল হচ্ছে। আপনিও যদি আপনার কোনো কিছু লেখালেখি থেকে সফল হতে চান, আপনাকে ধারণা রাখতে হবে যে আমি যাদের জন্য লিখতেছি ওরা আসলে মারামারি কাটাকাটি পছন্দ করে,
নাকি বিজ্ঞানের কোনো ব্যাপার স্যাপার পছন্দ করে, নাকি হচ্ছে যে ফ্যামিলি টাইপের ফ্যামিলি যে রিলেশন গুলো এই টাইপের বিষয়গুলো পছন্দ করে, তাদের পছন্দের জায়গা আসলে কোনটা এই সম্পর্কে যদি আপনি বুঝে যান, তাহলে তার পছন্দের জিনিস আপনি যখন লিখে তাকে উপহার দিবেন, সে সেটা সাদরে গ্রহণ করবে, আপনার লেখা ভাইরাল হয়ে যাবে, রাতারাতি ওই কেক কেক আপার মতো ভাইরাল হয়ে যাবেন। ঠিক আছে, উনি কেক বিক্রি করে ভাইরাল হইছে, আপনি লেখালেখি করে ভাইরাল হয়ে যাবেন। বুঝতে পারছেন? কি জানি একটা বের হলো না, কানের মধ্যে হেডফোন লাগাইছে, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, কি জানি পাই না কি বলতেছে, মানে কি বলতেছে বুঝি না, ওর ছন্দ আমার মাথার মধ্যেই ঢুকে না। হ্যাঁ, তো আপনি ভাইরাল হয়ে যাবেন। কিভাবে ভাইরাল হবেন? আপনার অডিয়েন্সের ইন্টারেস্টটা কোন জায়গায় এই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তাহলে মোটা দাগে আমরা কয়েকটা বিষয় আলোচনা করেছি, যে আপনার অডিয়েন্সের বয়স কেমন এটা গুরুত্বপূর্ণ, জেন্ডার গুরুত্বপূর্ণ, প্লেস গুরুত্বপূর্ণ, এডুকেশনাল লেভেল এন্ড ইন্টারেস্ট। এই সম্পর্কে যদি আপনার ক্লিয়ার একটা কনসেপ্ট হয়ে যায় যে আমি এই মানুষদের জন্য লিখবো, ওই অঞ্চলের জন্য লিখবো, হচ্ছে যে তাদের ইন্টারেস্ট আসলে এই জায়গায়, তাহলে এই টপিকটা নিয়ে বা এই টাইপের বিষয় নিয়ে কাজ করব। আমার অডিয়েন্সের বয়স হচ্ছে 18 থেকে 25 বছর, আমি মেল ফিমেল উভয়ের জন্যই লিখবো, প্লেস হচ্ছে পুরো বাংলাদেশ। ঠিক আছে, এডুকেশনাল লেভেল ধরে নেন আপনি এইচএসসি প্লাস, হ্যাঁ, যারা এইচএসসি পাস করে গেছে এরা বুঝবে আমার লেখা। তাহলে আপনার অডিয়েন্স সম্পর্কে কিন্তু আপনি কোন টাইপের অডিয়েন্সদের জন্য লিখবেন এটা আপনার হচ্ছে যে টার্গেট করা শেষ, এটা নিয়ে ভাবনা আপনার শেষ। তাহলে আপনি বুঝে যাচ্ছেন আপনার লেখা এর ভাষা, শব্দ চয়ন এবং লেখার টপিক এটা কি হবে, এই সম্পর্কে কিন্তু আপনার ওভারঅল একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে অডিয়েন্স সম্পর্কে ভাবতে গেলে আমরা কোন কোন বিষয়গুলো কনসিডার করব এবং কিভাবে আমরা অডিয়েন্সকে টার্গেট করবো এটা সবাই বুঝতে পারছি কিনা একটু জানাবো। লাইভে আছেন যারা কথা বলেন। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, না বোঝার কিছু না। আচ্ছা, গলা সাপোর্ট দিচ্ছে না আসলে, আমি চেষ্টা করবো যতক্ষণ বলতে পারি। আচ্ছা, অডিয়েন্স গেল। দেখেন, আমরা যা কিছুই লিখি না কেন, যা কিছুই করি না কেন, এই যে আমরা এখন ক্লাস করতে বসছি, আমাদের কিন্তু একটা উদ্দেশ্য আছে। ওভারঅল আমরা যা কিছুই করি, সবকিছুর মধ্যেই কিছু না কিছু উদ্দেশ্য অবশ্যই থাকে। উদ্দেশ্য ছাড়া কোনো কাজ সম্পাদন আমরা কেউই করি না বা কোনো কিছুই হয় না। আমরা এখন ক্লাস করতেছি, আমার এই কষ্ট করে বকবক কথাগুলো আপনারা শুনতেছেন, এর উদ্দেশ্য হচ্ছে আপনারা কিছু শিখতে চান এবং শিখে আপনারা লেখা যাতে ভালো লিখতে পারেন সেটা সেখানে অ্যাপ্লাই করতে চান, আপনারা পরীক্ষায় ভালো করতে চান, আপনাদের একটা উদ্দেশ্য কিন্তু আছে, আর এই উদ্দেশ্য হলো যে আপনারা শিখতে চাচ্ছেন। ঠিক আছে, তাহলে আপনি যখন কোনো কিছু লিখবেন, সেটা হচ্ছে যে ধরেন একটা ছোট গল্প লিখবেন, আপনার এখানে কিন্তু একটা উদ্দেশ্য থাকবে। দেখেন, আমরা কোন একটা নাটক করতেছি, এই নাটক পড়ার পরে ওভারঅল কিন্তু একটা মেসেজ আমরা পাই। কি মেসেজ? সেকেন্ড ইয়ার অনেকে তো এখন নাটক পড়েন নাই, নাটক পড়াবো আমি, তারপর একটু বলি। যেমন ধরেন যে আপনাদের এখানে আছে হচ্ছে রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি পড়ার মাধ্যমে আপনি এখানে একটা মেসেজ পাবেন যে আসলে মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকবেই। হ্যাঁ, নো ম্যান ক্যান নট লিভ ফরএভার, উই মাস্ট বি স্যাটিসফাইড। আমাদের কিন্তু হচ্ছে যে মানুষ চিরকাল বেঁচে থাকে না, আমাদের সন্তুষ্ট হতেই হবে। একটা মেসেজ পাবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ। দুঃখের মধ্যেও আমরা কিভাবে নিজেদেরকে মানিয়ে চলবো। আবার এখানে এজ ইউ লাইক ইট পড়বেন আপনারা। এজ ইউ লাইক ইট পড়ার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে মানুষের জীবনে প্রেম ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ, এটা কত রোমান্টিক হতে পারে, কত সুন্দর কবিতা লিখে লিখে প্রেমের বহিঃপ্রকাশ ঘটানো যেতে পারে, এবং ভালোবাসা দিয়ে কিভাবে শত্রু থেকে মানুষকে বন্ধুতে পরিণত করা যায়, এটা আপনারা এখানে শিখবেন, এবং প্রকৃতি কতটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন, দুটা কথা বললাম, এই দুইটার উদ্দেশ্য কিন্তু দুরকম। আচ্ছা, আরেক মিনিট ব্রেক দেবো। হ্যাঁ, আদান দিচ্ছে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আরেকটা মিনিট ব্রেক দেন, এটা শেষ হয়ে গেলে আর হবে না। আপনারা এই ফাঁকে ক্লাসটা শেয়ার করতে পারেন, যেহেতু ক্লাসটা আজকে ফ্রিতে হচ্ছে, আপনারা শেয়ার করতেই পারেন অথবা মেনশন করে দিতে পারেন।
আশা করছি তারা উপকৃত হবে যাদের সাথে শেয়ার করবেন। ওকে, ছোট একটা ব্রেক নিয়েছিলাম। দেখো আমরা বলতেছিলাম আমরা যা কিছুই করি না কেন আমাদের নির্দিষ্ট একটা উদ্দেশ্য কিন্তু থাকে। যেমন ধরেন আপনি চিঠি লিখেন, কখনো দেখা গেছে চিঠি লিখতেছেন বন্ধুকে আপনার বোনের বিয়ে দাওয়াত দিয়ে, কখনো আপনি লিখতেছেন আপনি পিকনিকে গেছিলেন সেই পিকনিকের অভিজ্ঞতা জানিয়ে, কখনো আপনি লিখতেছেন আপনার ছোট ভাইকে বিশেষ কোনো উপদেশ দিয়ে যে মোবাইল ফোন আসলে ক্ষতিকর বিষয়, বা বর্তমানে ড্রাগ এডিকশন প্রচুর হচ্ছে, এটা থেকে দূরে থাকার জন্য, ঠিক আছে, সচেতন করার জন্য। তো বিভিন্ন সময় বিভিন্ন উদ্দেশ্যে আমরা কিন্তু লেখালেখি করি। এখন আপনি যে লিখবেন, আপনার অডিয়েন্স সিলেক্ট করা শেষ, আপনি একটা নাটক লিখতেছেন, ভালো কথা, বাট এই নাটকটার উদ্দেশ্যটা কি? এই নাটকের মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সদের কাছে কোন মেসেজটা পৌঁছাতে চান? আপনি কি তাদেরকে কোনো কিছু সম্পর্কে সতর্ক করতে চান, হ্যাঁ, তাদেরকে সচেতন করতে চান, নাকি তাদেরকে কোনো বিশেষ তথ্য জানাইতে চান? হ্যাঁ, আপনার উদ্দেশ্য কি তাদেরকে কোনো কিছু ইনফর্ম করা, টু ইনফর্ম, নাকি আপনার উদ্দেশ্য তাদেরকে আনন্দ দেওয়া, টু এন্টারটেইন, হ্যাঁ, নাকি তাদেরকে সচেতন করা, টু মেক অ্যাওয়্যার? ঠিক আছে, এটা ডিপেন্ড করবে আসলে যে আপনি কি করতে চাচ্ছেন। তাদেরকে সচেতন করতে চাচ্ছেন, নাকি আপনি একটা লাভ লেটার লিখছেন, ধরেন লাভ লেটারের কথা শুনলে না আমাদের বুকের মধ্যে একটা চিনচিন করে শব্দ উঠে যায়, ঠিক আছে, তো এই জন্য এটা বলা। দেখেন, লাভ লেটার লিখতেছেন কিসের জন্য? একটু পার্সিউট করা, মানে পটানোর জন্য, তাই না? পটাইতে চাচ্ছেন আপনি, তাহলে আপনি কাউকে পার্সিউট করতে চাচ্ছেন নাকি? এটা ডিপেন্ড করবে যে আপনার এই লেখাটার উদ্দেশ্যটা কি, ঠিক আছে। তো আপনি প্রথমত অডিয়েন্স সিলেক্ট করে নিলেন, অডিয়েন্স সিলেক্ট করার পরে আপনার কাজ হচ্ছে যে আপনি তাদেরকে কি করতে চাচ্ছেন, তথ্য জানাইতে চান, নাকি তাদেরকে আনন্দ দিতে চান, কোনো কিছু সম্পর্কে সচেতন করতে চান, নাকি তাদেরকে হচ্ছে যে আপনার পয়েন্ট অফ ভিউ এর দিকে, আপনি ধরেন একটা বিষয়ে বিশ্বাস করেন, সেই পয়েন্ট অফ ভিউ এ সেই বিশ্বাসটা আপনি তাদের মধ্যেও দিয়ে আপনার পক্ষে তাদেরকে টানতে চান, এটা ডিপেন্ড করবে। তাহলে অডিয়েন্স এন্ড পারপাস হলো এই দুটা বিষয়। আমরা যে কোনো কিছু যখন লিখবো, লেখার ক্ষেত্রে আমাদেরকে শুরুতেই এই বিষয়টা সিলেক্ট করে নিতে হবে। আপনি একটা কবিতা লিখতেছেন, কবিতা লেখার ক্ষেত্রে আপনাকে শুরুতে এই বিষয়টা কনসিডার করতে হবে যে আমি আসলে কোন উদ্দেশ্যে লিখবো এবং কাদের উদ্দেশ্যে লিখবো। যখন আপনি এটা সিলেক্ট করে লিখবেন, তখন দেখবেন আপনার লেখাটা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছে যাচ্ছে।
তাহলে লেখার ক্ষেত্রে আমাদের এই দুইটা বিষয় যে কনসিডার করতে হবে, এই দুইটা আমরা ভালো মতো বুঝতে পারছি নাকি পারি নাই একটু আমরা জানাবো সবাই প্লিজ। এরপরে আমরা অন্য টপিকে চলে যাব। জি ভাইয়া ভাইয়া, পার্ট হচ্ছে লাস্ট পয়েন্ট। মোটামুটি। ওকে, ভেরি গুড। সেকেন্ড ইয়ারে যারা আছেন আর যারা ফার্স্ট ইয়ার আছেন তারা তো সেকেন্ড ইয়ারে উঠবেন নাকি উঠবেন না? উঠবো ভাইয়া। আচ্ছা, যেহেতু উঠবেন আমি একটু আপনাদের কোশ্চেন প্যাটার্ন দেখাই দেই। আমরা যে আলোচনা করলাম এই আলোচনাটা অবশ্যই আমাদের জন্য খুবই জরুরি। আমরা যে এতক্ষণ আলোচনা করলাম এই আলোচনাটা আমাদের প্র্যাকটিক্যালি কিভাবে কাজে লাগবে, কিভাবে কাজে লাগবে আমরা যদি দেখি, যেমন ধরেন বলা হলো প্রশ্নটা এভাবে থাকবে, রাইট 5 সেন্টেন্স, বলা হবে 5টা সেন্টেন্স লেখার কথা। 5টা সেন্টেন্স লেখার কথা বলা হবে, একটা টপিক দিয়ে দেওয়া হবে, যেমন ধরেন রোড অ্যাক্সিডেন্ট, একটা টপিক দিয়ে দেওয়া হবে এবং এখানে বলে দেওয়া থাকবে পারপাস, টু ডিসক্রাইব, টু ডিসক্রাইব এবং অডিয়েন্স, অডিয়েন্স হচ্ছে আপনার ফ্রেন্ড। ঠিক আছে, এই হলো কোশ্চেন। 5টা বাক্য আপনাকে লিখতে বলছে, কোশ্চেনে টপিক দিয়ে দেওয়া আছে এটা, এখন এটার উপরে আপনাকে করতে হবে। সেই ক্ষেত্রে বিষয়টা কিরকম হবে একটু চিন্তা করেন। বন্ধুদের জন্য ভাষাটা বন্ধু ইনফরমাল ওয়ে ফর্মাল ওয়েতে লিখবেন, চিন্তা করে বলুন তো। ফার্স্ট ইয়ার সবাই বন্ধুর জন্য লিখবেন কোন কিছু, সেক্ষেত্রে ফর্মালি লিখবেন নাকি ইনফরমাল? ভেরি গুড, সুন্দর কথা বলি নাকি। ফর্মালিটি মেইনটেইন করে যখন আমরা স্যারদের সাথে কথা বলি, অফিসিয়াল কোনো পারপাসে কথা বলি বা কোনো কিছু লিখি তখন, আর বন্ধুর সাথে কিসের ফর্মালিটি? তুই তুই করে গালিগালাজ করে সব শেষ করে দেই, ওর বাবার নাম থেকে শুরু করে দাদার নাম সব বলে শেষ করে দেই, বন্ধুর সাথে আবার বন্ধুর সাথে ফর্মালিটি কিসের? তাহলে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে আমরা কিন্তু লিখতে পারবো। ঠিক আছে, এবং এখানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে টু ডিসক্রাইব। এখানে কোনো স্পেশালি হচ্ছে যে তাকে পারসিউট করার কথা বলা হয় নাই, তাকে সচেতন করার কথা বলা হয় নাই, টু ডিসক্রাইব। এখন ডিসক্রাইব মানে কি? বর্ণনা করা। বর্ণনা করা। তাহলে আপনি বর্ণনা করবেন, নরমাল বর্ণনা করবেন কি সম্পর্কে? টপিক দিয়ে দেওয়া হয়েছে আর রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, তাহলে সড়ক একটা দুর্ঘটনা যেটা আপনি দেখেছেন এই সম্পর্কে বর্ণনা করবেন। ধরেন গতকালকে আপনি কলেজ থেকে ফিরতেছিলেন, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট দেখছেন, অ্যাক্সিডেন্টটাতে কি হয়েছে না হয়েছে এই সম্পর্কে 5টা বাক্য লিখে হচ্ছে লিখে দিবেন, ইনফরমালি হয়ে গেল। আর এটা যদি লিখতে পারেন এখানে আপনি 4 নম্বর পেয়ে যাবেন। বোঝা গেছে? জি ভাইয়া। সবাই ফার্স্ট ইয়ার সবাই বুঝছেন তো না? জি। তাহলে 4 নম্বর কমন দিয়ে দিলাম, এই প্রশ্নটা অবশ্যই আসবে, এটা প্রশ্ন মিস নাই। পিস্তলের গুলি মিস হয়ে যাবে কিন্তু এই প্রশ্ন মিস হবে না। মিস হবে না। হ্যাঁ, গুড, এই তো বুঝে গেছেন। এরপরে আসেন আর একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। তাহলে কোনো কিছু যখন আমরা লিখবো তখন আমাদের কনসিডারে সর্বপ্রথম এই বিষয়টা থাকতে হবে বা থাকবে। দেন হলো আমরা কোনো কিছু যখন লিখবো, লেখার স্টেজ কয়টা? রাইটিং প্রসেসের স্টেজ কয়টা? 5টা। কি কি? প্রি-রাইটিং, ড্রাফটিং, এডিটিং, রিভিশন, এডিটিং, পাবলিশিং। খুব ভালোভাবে মনোযোগ দেন। আমার আলোচনা বোঝা যাচ্ছে তো নাকি বিরক্ত লাগতেছে আবার? না ভাইয়া। খাতায় লিখবেন কিন্তু। নিজেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা মহাপণ্ডিত ভাবার কোনো কারণ নাই, খাতায় লিখবেন।
বেসিক স্টেজেস অফ রাইটিং প্রসেস। ভালো কথা, আমরা লেখার আগে কোন কোন বিষয়গুলো চিন্তা করব, কিভাবে লেখা শুরু করব আমাদের বোঝা হয়ে গেছে। এবার হলো আমরা যে লিখবো, লিখতে গেলে আমাদের কয়েকটা ধাপ অতিক্রম করতে হবে। ধাপে ধাপে তো আমরা লিখতে শুরু করব বা লিখবো। তো এই ধাপগুলো কি কি, কিভাবে আমরা এগুলো মেনটেন করব, কিভাবে আমরা লিখবো, ঠিক আছে, সবকিছু কিন্তু ধাপে ধাপে করতে হবে। সর্বপ্রথম যে ধাপটা সেটা হলো প্রি রাইটিং। রাইটিং। খুব ভালোভাবে যদি লক্ষ্য করেন দেখবেন প্রি তারপর হলো রাইটিং, অর্থাৎ লেখার পূর্বের ধাপ প্রি রাইটিং। আচ্ছা, প্রি রাইটিং এর পরে আমাদের কোন স্টেজটা আসবে? ড্রাফটিং। দেখেন আরো 4 নম্বর কিন্তু কমন দিয়ে দিচ্ছি, একদম হুবহু 4 নম্বর, ফার্স্ট ইয়ার, আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। রিভাইজিং, তারপর এডিটিং। এডিটিং, এডিটিং, গুড, তারপর পাবলিশিং। ওকে, পাঁচটা ধাপ, আমরা একটু মনোযোগ দিব। 1 2 3 4 5, এই পাঁচটা ধাপ অবলম্বন করে আমরা কোনো কিছু লিখবো। ওকে, প্রথম ধাপ হচ্ছে প্রি রাইটিং, লেখার পূর্বের ধাপ। আপনাকে একটা কোশ্চেন দিয়ে দেওয়া হলো বা একটা টপিক দিয়ে দেওয়া হলো, আপনি টপিকটা পাওয়ার সাথে সাথে কিন্তু লেখা শুরু করবেন না, বা আমরা শুরু করি না। আমরা কি করি, সর্বপ্রথম আমরা চিন্তা করা শুরু করি যে এখানে আমরা কোন কোন বিষয়গুলো লিখবো, কিভাবে লিখবো, কিভাবে আমরা শেষ করবো। একটা অঙ্ক আপনাকে দেওয়া হলো, আপনি সর্বপ্রথম চিন্তা করবেন এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করা যায়, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমি ওই তথ্যটা পেয়ে যাব, ওই তথ্যটা আমি ওই জায়গায় মান বসাবো, মান বসিয়ে আমি এই জায়গাটা প্রমাণ করতে পারবো। আপনি একটা পূর্ব পরিকল্পনা, দূরদর্শী পরিকল্পনা কিন্তু আপনার থাকবে, বা থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। তাহলে লেখার পূর্বের ধাপ হচ্ছে আমাদের প্ল্যানিং ফেজ। এখানে আমরা পরিকল্পনা করব, এখানে আমরা কি করব, তথ্য কালেক্ট করব, এখানে আমরা তথ্য সংগ্রহ করব যে কোন কোন তথ্যগুলো এখানে লেখা যায়। ধরেন পরীক্ষার খাতা বাদ দেন, আপনি নরমালি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করতেছেন বা একটা বিষয়ের উপরে নোট বানাবেন। তো নোট বানাবেন, আপনি তো আর জাদু মন্ত্র দ্বারা এমনি এমনি লেখা শুরু করবেন না, আপনাকে তথ্য লাগবে ভাই। তথ্য আপনি পাবেন কোথায়, বইয়ের মধ্যে। তথ্য আপনি পাবেন কোথায়, ইন্টারনেটে। আপনি সব জায়গায় তথ্য নিয়ে নিয়ে আপনার মতো করে আপনি কিন্তু সাজানো শুরু করবেন, ঠিক আছে। তো সর্বপ্রথম কাজ হচ্ছে তথ্য কালেক্ট করা, ব্রেন স্টর্মিং করা। ব্রেন স্টর্মিং কথাটা যেহেতু বললাম, ব্রেন স্টর্মিং বিষয়টা কিন্তু আমাদের প্রি রাইটিং এর মধ্যে চলে আসে। আমরা একটু ব্রেন স্টর্মিং সম্পর্কে পরিচিত হই। এই আরো 4 নম্বর কমন। দেখেন এখানে একটা ফালতু কথা বলবো না, সব কাজের কথা কিন্তু, ঠিক আছে। পড়া আপনাদের কিভাবে সামনের দিকে এগিয়ে চলে যাবে জাস্ট আপনারা বুঝতেও পারবেন না, শিখতে শিখতে দেখবেন সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, আপনি অনেক কিছু শিখে ফেলছেন অনায়াসেই, গল্প করতে করতেই, হেসে খেলেই। ব্রেন স্টর্মিং, আমাদের প্রি রাইটিং স্টেজে পরিকল্পনা করতে হবে, ব্রেন স্টর্মিং করতে হবে। ব্রেন স্টর্মিং মানে কি, কোন একটা বিশেষ টপিকের উপরে তথ্য কালেক্ট করা, ঠিক আছে। আমরা যদি বৃহৎ অর্থে চিন্তা করি, ব্রেন স্টর্মিং সাধারণত কয়েকজন মিলে একটা টিম বানিয়ে ব্রেন স্টর্ম করা হয়। কিরকম, বোঝার চেষ্টা করেন। ধরেন একটা সমস্যা, একটা সমস্যাটা সমাধানের জন্য 4 জন বা আরো বেশি মানুষজন মিলে একটা টিম বানানো হয়েছে। একটা সমস্যা, যেগুলো একটা প্রবলেম বা একটা 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 তথ্য, একটা বিষয়ের উপর তথ্য দরকার। এখন এখানে 4 জন, এই 4 জনেই সমান অধিকারী, অর্থাৎ 4 জন 4 জনের মতো করে খোলা মনে যার যে তথ্য আছে, যার যে পয়েন্ট অফ ভিউ, যার যেই চিন্তা, তারা একদমই ফ্রিলি তাদের পয়েন্ট অফ ভিউ গুলো জানাতে পারবে। একটা সমস্যা, এই সমস্যা সমাধানের পথ এই 4 জনই সমানভাবে দিতে পারবে। এতে করে কাউকে কোনো ধমক দেওয়া যাবে না, নিষেধ করা যাবে না, অর্থাৎ সবারই স্বাধীনতা থাকবে। একটা সমস্যা সমাধানের জন্য সবার কাছ থেকে যে তথ্যগুলো নেওয়া হচ্ছে, তথ্য নেওয়ার পরে ফাইনালি এখান থেকে ধরেন যে এটা এটা আর এটা চুজ করা হলো, এটা অতটা পারফেক্ট না, তো এর অপশনটা বাদ দেওয়া হলো। তো এই যে অনেকগুলো ব্রেন থেকে একটা মেইন পয়েন্টে আসা হলো, এই বিষয়টাকে বৃহৎ অর্থে ব্রেন স্টর্মিং বলা হয়ে থাকে, বৃহৎ অর্থে। তখন আপনি একা একা ব্রেন স্টর্মিং কিভাবে করবেন, একা একা করবেন তখনই যখন আপনি অনেকগুলো তথ্য থেকে, ধরেন অনেকগুলো তথ্য, অনেকগুলো বই আপনার সামনে, এই বইয়ের তথ্যটা না, এটা ভালো লাগছে না, এটা এখান, হ্যাঁ এইটা বেস্ট, এই তথ্যটা আমি নিব। আবার এই দুইটা বই তথ্যটা অত ভালো না থাকলেও সাজানো গোছানো খুব সুন্দর,
ওদের কাছ থেকে ওই আইডিয়াটা নিয়ে, এখান থেকে তথ্যটা নিয়ে আপনি আপনার মতো করে যখন সুন্দর করে সাজিয়ে ফেললেন, সলিউশন বের করলেন বা একটা নতুন করে হচ্ছে যে লেখা সাজিয়ে ফেললেন, তখন সেই ব্যাপারটা হয়ে গেল ব্রেন ব্রেইনস্টর্মিং। ক্লিয়ার? সবার ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। বিষয়টা দাঁড়ালো আমরা প্রি রাইটিং স্টেজে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্ল্যানিং ফেজ। এখানে আমরা পরিকল্পনা করব, তথ্য কালেক্ট করব, অনেক তথ্যের মাঝে ব্রেইনস্টর্মিং করে একটা সুন্দর তথ্য খুঁজে বের করব বা একটা সলিউশন, সমস্যার একটা সলিউশন বের করে নিব। তাহলে আমাদের প্রি রাইটিং স্টেজের কাজ শেষ, পরিকল্পনা করা শেষ। তাহলে পরিকল্পনা যখন হয়ে যাবে তখন আমরা কি করব? লিখবো। আমরা লেখা শুরু করব। ধরে নেন আপনি একটা কি লিখতেছেন, কথা কর না, কথা না বলে তো হবে না রে ভাই। লাভ লেটার। লাভ লেটার। হায় হায় রে, ভালো কথা। তো আপনি লিখলেন, আপনি পরিকল্পনা করছেন যে এই এই কথাগুলো বললে মনে হয় তারে আমি পড়াইয়ে ফেলতে পারবো, খুশি হয়ে যাবে। তো আপনি লিখলেন, হ্যাঁ, লিখলেন যে প্রিয় তোমার চোখ দুটো দেখলে যেন আমার এই মনে হয়, হ্যাঁ, আমার তোমার না দেখলে আমার ঘুম আসে না, ইত্যাদি ইত্যাদি লিখলেন। আরে লেখার পরে নিজের কাছে নিজেরই ভাল লাগছে না, আপনি প্রথমে লিখে ফেললেন, ধরেন এক পাতা লিখছেন, হ্যাঁ, একটা খসড়া করলেন, লিখলেন। লেখার পরে আপনি এটা রিভিশন দিচ্ছেন, এটা আপনি লাইন বাই লাইন করতেছেন, অর্থাৎ এটা হলো আপনার ড্রাফট, এটা কিন্তু ফাইনাল না। মানে এই লেখাটা কিন্তু আপনি এই লেটারটা আপনি কিন্তু গিয়ে দিয়ে দিচ্ছেন না, আপনি লিখলেন। প্রথম অবস্থায় লেখার পরে আপনি কিন্তু এটা রিভিশন দিচ্ছেন বা পুনরায় দেখতেছেন। যখন দেখতেছেন আপনার অনেক লাইন দেখা গেছে যে পছন্দ হচ্ছে না, এই লাইন বাদ, এখানে আরো নতুন করে সাজাবো, এই বানানটা ভুল হয়েছে এটা বাদ, হ্যাঁ, এই লাইনের অর্ধেকটা বাদ, এটা অন্যভাবে সাজাইলেন। তাহলে এই যে বাদ দিচ্ছেন, নতুন করে অ্যাড করতেছেন, রিভিশন দেওয়ার পরে যে ভুল টুল গুলো পাইলেন এগুলো বাদ দিয়ে নতুন করে যে এখানে প্লাস বা মাইনাস করতেছেন, এই বিষয়টা হলো এডিটিং। এই বিষয়টা হলো এডিটিং। এডিট করার পরে এখন তো ওকে, এখন তো আর সমস্যা নাই, এখন এটা রেডি, ঠিক আছে। যখন এটা রেডি হয়ে গেল তখন এটা আপনি পাবলিশ করবেন বা যার উদ্দেশ্যে আপনি এই চিঠি লিখেছেন তাকে গিয়ে দিয়ে দিবেন। অর্থাৎ আপনি একটা ছোট গল্প লিখেছেন, ছোট গল্পটা লেখার পরে সেখানে বানান টানান গ্রামাটিক্যাল ভুল টুল অনেক লাইন টাইন আপনার পর পছন্দ হচ্ছে না, আরো ভালোভাবে আপনি রিভিশন দেওয়ার পরে এডিট করলেন। যখন করা হয়ে গেল আপনার এটা কমপ্লিট, তখন আপনি এটা পাবলিশ করে দিলেন, আপনার বই প্রকাশ করে দিলেন, আপনার চিঠি প্রকাশ করে দিলেন, পরীক্ষার খাতা জমা দিয়ে দিলেন। তাহলে এই 5টা ধাপ অবলম্বন করে আমরা কোনো কিছু লিখতে পারি। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই কথা বলেন। রাইটিং প্রসেসের জি ভাইয়া। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। একদম শান্তি মতো বোঝা জি গেছে তো? ভাইয়া। জি ভাইয়া, বুঝতে জি পেরেছি। ভাইয়া। ওকে, এবার আসেন খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। যারা সেকেন্ড ইয়ারে আছেন, ফার্স্ট ইয়ারে ফাঁকি দিয়ে আসছেন, যারা থার্ড ইয়ারে যদি কেউ থেকে থাকেন, অনেকে এটা ফাঁকি দিয়ে এসেছেন, অনেকের ফোর্থ ইয়ারও শেষ হয়ে গেছে, মুখস্থ করছেন, বাট মুখস্থ করে ফার্স্ট ইয়ারে পাশ করে গেছেন, বাট এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অনেকেই করতে পারেন নাই বা করেন নাই। সেটা হলো কোহেশন এন্ড কোহেরেন্স। খুবই ডিফিকাল্ট দুইটা টার্ম, বাট খুবই ইজি এবং খুবই কার্যকরী, যেটা আমাদের দৈনন্দিন জীবনে সব সময় লেখার মধ্যে রাখা উচিত। অর্থাৎ আমি শুরুতেই বলেছিলাম আজকে আমাদের আলোচনা হবে টোটালি রাইটিং এর উপরে। আমরা শুরুতেই জানলাম কোনো কিছু লিখতে গেলে আমাদের কোন বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, বোঝা হয়ে গেছে। এরপরে আমরা কোনো কিছু লিখতে গেলে আমাদের 5টা ধাপ অবলম্বন করতে হবে, ধাপ অবলম্বন করতে শিখে গেলাম। এখন একটা লেখা লিখলে লেখার মধ্যে লাইনের সাথে লাইনের কানেকশন, আইডিয়ার সাথে আইডিয়ার কানেকশন, অর্থাৎ বাক্যের সাথে বাক্যের কিভাবে জোড়া দিব, ওয়ার্ডের সাথে ওয়ার্ডের জোড়া কিভাবে দিব, কিভাবে একটা আইডিয়া আমরা টোটালি সুন্দরভাবে গোছায় লিখতে পারি, এই বিষয়টার মধ্যে আমরা এবার চলে যাব। বেসিক বিষয়গুলো আমাদের জানা শেষ, অর্থাৎ 1 2 3 4 5 6 পড়া শেষ। এবার আমরা উপরে হায়ার বা গভীর দিকে কিন্তু যাওয়া শুরু করতেই পারি, কি পারি না? জি ভাইয়া। জি ভাইয়া। আপনারা যেহেতু পারমিশন দিয়ে দিয়েছেন, আপনারা যেহেতু বলেছেন যাইতে পারি, তাহলে তো যাওয়াই যায়, চলেন যাই। আমরা খুবই ইম্পর্টেন্ট দুইটা বিষয় নিয়ে আলোচনা করব এখন, কোহেশন এন্ড কোহেরেন্স। বেসিক্যালি আমরা যখন প্যারাগ্রাফ করব তখন আমরা এই আলোচনাটা করব বা আলোচনাটা পাবো, বাট তখন আর এই আলোচনা কিন্তু আমি আপনাদের করে দিব না, এখন এই আলোচনাটা বেশি গুরুত্বপূর্ণ। কোহেরেন্স এন্ড কোহেশন,
এই খুব ভালোভাবে বুঝেন। কেন ভালোভাবে বুঝবেন? কারণ আমরা ডে টু ডে লাইফে একটা চিঠি লিখেন, একটা প্যারাগ্রাফ লিখেন, একটা ছোট্ট 5টা লাইনের যে কোনো কিছু লিখেন, আপনি ভাই যাই লিখেন না কেন, আপনার লেখার মধ্যে এই কোহেশন এন্ড কোহেরেন্স থাকা লাগবে, মানে লাগবেই। যদি আপনার লেখার মধ্যে কোহেশন এন্ড কোহেরেন্স ভালোভাবে না অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার লেখার মান কখনোই ভালো হবে না। আর আমরা এতদিন আগে এটা কখনোই শিখতে পারি নাই বা শিখি নাই। আমরা যখন এটা শেখার সুযোগ পাই ফার্স্ট ইয়ারে, আমাদের এই সুযোগ করে দেওয়া হয়। আমাদের বাজারে প্রচলিত বইগুলোতে জাস্ট এটা কিছু ডেফিনেশন দেওয়া আছে, পার্থক্য দেওয়া আছে, বাট এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব এই বিষয়ে বিশদ আলোচনা করা নাই, বা সাধারণত সেভাবে করে কেউই শেখায় না। বাট আমি এটা আপনাদের এত সুন্দর একটা সুযোগ, এটা কখনোই আপনাদের আমি স্কিপ করাই না। খুব ভালোভাবে শেখার দরকার, কেননা আমাদের প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটা মিনিটে আমরা যখনই লিখতে যাব, তখনই এই দুটা জিনিস আমাদের দরকার, কোহেশন এন্ড কোহেরেন্স। তাহলে এই দুইটা জিনিস আমাদের জানতে হচ্ছে। ফার্স্ট ইয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড ইয়ার যারা, তাদেরও এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 4 নম্বর কমন পেতে পারেন, কারণ এখান থেকে সরাসরি প্রশ্ন আসতে পারে। মানে ফার্স্ট ইয়ার যে পাস করে গেলেন, রাইটিং স্কিলের এই টপিক গুলো আপনাদেরকে এখনো কিন্তু ছেড়ে দেয় নাই। অর্থাৎ অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং, ওই অ্যাডভান্স রাইটিং এর মধ্যে এই বিষয়গুলো আবারও কিন্তু আছে। তার থেকে বড় কথা হলো, থার্ড ইয়ারে উঠে আপনারা একটা কোর্স পাবেন, যে কোর্সের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স। যে কোর্সের নাম শুনলে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, যে কোর্সে গাদা গাদা পোলাপাইন সমানে ফেল করে, আবার যেই কোর্সে জাহিদ ভাইয়ার ক্লাস করে পোলাপাইন সমানে A+ পায়। একটা কোর্স আছে লিঙ্গুইস্টিক্স, হ্যাঁ, অনেক ভয়ের একটা কোর্স, বাট অনেক ভালো নম্বর পাওয়া যায়, সায়েন্সের মতো, ম্যাথের মতো, জাস্ট কিছু ট্রিক জানলেই হয়। তো এই কোর্সের মধ্যে কি কিন্তু আপনারা এই কোহেশন এন্ড কোহেরেন্স এর আলোচনা আরো একবার পাবেন। আবার ফোর্থ ইয়ারে যারা ELT নিবেন, তারা কিন্তু এই বিষয়ের আলোচনা আরো একবার পাবেন। অর্থাৎ আজকের আলোচনাটা যদি কেউ ভালো মতো বুঝে যান, আপনি প্রতিনিয়ত লেখার মধ্যে এটা অ্যাপ্লাই করতে পারবেন। আপনি এটা সেকেন্ড ইয়ারে কাজে লাগতেছে, ফার্স্ট ইয়ারে কাজে লাগতেছে, থার্ড ইয়ারে কাজে লাগতেছে, ফোর্থ ইয়ারেও কাজে লাগতেছে, এবং সারা জীবন কাজে লাগতেছে। মজার ব্যাপার না? শিখার আগ্রহ জন্মাচ্ছে না? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। আরে কি ব্যাপার বুঝি না, পলাপাইন যতজন ছিল ততজনই আছে, কেউ পালায় না কেন? এত ধৈর্য আপনাদের! আমি তো মনে করছিলাম সব চলে যাবে। হ্যাঁ, আসেন একটু বোঝার চেষ্টা করি। কোহেরেন্স হচ্ছে আমাদের আইডিয়ার কানেকশন। আমরা একটা প্যারাগ্রাফ দ্বারাই বোঝার চেষ্টা করি। একটা প্যারাগ্রাফ হচ্ছে কি, একটা নির্দিষ্ট টপিকের উপরে অনেকগুলো প্রাসঙ্গিক বাক্যের সমষ্টি। ধরেন আপনি একটা প্যারাগ্রাফ লিখতেছেন ডিফরেস্টেশন সম্পর্কে, তাহলে এই প্যারাগ্রাফের মধ্যে যতগুলো বাক্য লিখবেন, যা কিছু লিখবেন, সবকিছুই হবে কিন্তু ডিফরেস্টেশনের সাথে সম্পর্কিত, বা গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে লিখতেছেন। আপনি যতগুলো বাক্য লিখবেন এই প্যারাগ্রাফের মধ্যে, সবগুলো প্যারাগ্রাফ, সবগুলো বাক্য, সবগুলো কথাই কিন্তু হবে আপনার গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে, তাই না? তাহলে এখানে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে যখন আপনি লিখতেছেন, পুরো প্যারাগ্রাফটা পড়ার পরে আপনার অডিয়েন্স যিনি, উনি একটা কমপ্লিট আইডিয়া পাবেন। আপনার অডিয়েন্স যিনি, উনি আপনার পুরো বিষয়টা সম্পর্কে, পুরো প্যারাগ্রাফটা সম্পর্কে একটা হচ্ছে যে স্পেসিফিক বা ক্লিয়ার একটা আইডিয়া পাবেন। ঠিক আছে? তো আমাদের কোহেরেন্স হচ্ছে আইডিয়া, অনেকগুলো আইডিয়ার কানেকশন। কোহেরেন্স হচ্ছে অনেকগুলো আইডিয়ার কানেকশন। অন্যদিকে কোহেশন হচ্ছে আমাদের যে একটা প্যারাগ্রাফের ওই যে বাক্যগুলো, সিঙ্গেল সিঙ্গেল বাক্যগুলো একটার সাথে একটা কানেক্ট হয়ে, অনেকগুলো বাক্য কানেক্ট হচ্ছে, যে কানেক্ট হয়ে আমাদের ওভারঅল একটা কিন্তু আইডিয়া দাঁড় করাচ্ছে। অর্থাৎ একটা প্যারাগ্রাফের মধ্যে অনেকগুলো বাক্য, খুব ভালোভাবে বুঝেন বিষয়টা। ধরেন একটা প্যারাগ্রাফের একটা বাক্য, মানে মনে করেন একটা, এই একটা বাক্য, এটা আরো একটা বাক্য, এটা আরো একটা বাক্য, এটা আরো একটা বাক্য, একটা বাক্যের সাথে একটা, এভাবে করে কিন্তু সবগুলো বাক্য যুক্ত হচ্ছে। এই প্রত্যেকটা বাক্যকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বা মাইক্রো পার্ট গুলোকে আমরা কিন্তু বলতে পারি কোহেশন। কি বলতে পারি? আরো ভালোভাবে বোঝেন। আমরা বৃহৎ অর্থে যদি চিন্তা করি, ধরেন একটা বিল্ডিং, একটা বিল্ডিং হলো কমপ্লিট একটা আইডিয়া। একটা বিল্ডিং যখন আপনি দেখতেছেন, আছে এটা একটা বিল্ডিং, এটা হচ্ছে যে 10 তলা একটা বিল্ডিং।
বাট এই বিল্ডিংটা এটা কি একবারে রাতারাতি হয়ে গেছে, নাকি একটা একটা করে ইট লাগানোর পরে এই বিল্ডিংটা পরিণত হয়েছে? একটা একটা করে ইট লাগানোর পরে। ভেরি গুড। তাহলে এই কমপ্লিট যে বিল্ডিং, এই কমপ্লিট বিল্ডিংটা হচ্ছে আমাদের কোহেরেন্স, অর্থাৎ কমপ্লিট একটা আইডিয়া। হ্যাঁ, আর এই বিল্ডিংটা করতে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র যে ইট গুলো একটা একটা করে যে ইট যুক্ত করা হয়েছে বা আইডিয়া কানেক্ট করা হয়েছে বা বাক্যগুলো যুক্ত করা হয়েছে, এই একটা করে ইট যুক্ত করতে করতে এই যে আমাদের হচ্ছে যে এই পুরো বিল্ডিংটা বানানো হয়েছে। তো প্রত্যেকটা ইট হচ্ছে এক একটা কোহিশন, এন্ড দেন কমপ্লিট যে বিল্ডিংটা তৈরি হয়ে গেল, এটা হচ্ছে কোহেরেন্স। আমরা বেসিক থিওরিটা বুঝতে পারছি কিনা বলেন? জি ভাইয়া। ওকে, ভাইয়া সরি কোহেশনটা মাত্র কি বললেন, আবার একটু বলবেন? আপনার কথা ক্লিয়ার না আপু, আরেকবার। ভাইয়া বলছি যে কোহেশনটা মাত্র কি যেন বললেন না এক কথায়, ওইটা আবার আপনি একটু কষ্ট করে আপু লিখে দেন, কিছু মনে না করলে একটু কষ্ট করে লিখে দেন। হ্যাঁ, আমি দেখতেছি আপনার কথাগুলো কাটা কাটা আসতেছে, তো বুঝতেছে। হ্যাঁ, তো আমাদের কোহেরেন্স হলো আমাদের আইডিয়া লেভেল, অর্থাৎ সামগ্রিক ভাবে যখন কমপ্লিট একটা আইডিয়া পাওয়া যাবে তখন বুঝে যাবেন সেই টেক্সটের মধ্যে, ধরেন 10 লাইনের একটা টেক্সট, 10 লাইনের একটা টেক্সট বা একটা প্যারাগ্রাফ করতেছেন আপনি, সেখান থেকে যদি কমপ্লিট একটা আইডিয়া পান কোনো বিষয় সম্পর্কে, তাহলে বুঝবেন সেটার মধ্যে কোহেরেন্স আছে। অর্থাৎ যদি কোনো আইডিয়া না পান, এলোমেলো বিক্ষিপ্ত কথাবার্তা, যে ধরেন আমার নাম মফিজ, তারপরে বলতেছেন যে আমার অমুক গ্রামের ধরেন রসুলপুরের একজন পাগল আছে, জাস্ট কথা বলতেছেন। হ্যাঁ, আমার নাম মফিজ, রসুলপুরের একজন হচ্ছে যে পাগল আছে, তারপর বলতেছেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা, তারপর বলতেছেন যে বঙ্গোপসাগরে অনেক মাছ পাওয়া যায়, কথার কথা। ঠিক আছে, এরকম আপনি মোটামুটি 6-7টা মোটা দাগে বাক্য লিখলেন। এখন বলেন এই 6টা বাক্য যে আমরা বা 4টা বাক্য যে বললাম, এই 4টা বাক্য থেকে সামগ্রিক ভাবে আপনি কোনো বিষয় সম্পর্কে কমপ্লিট কোনো আইডিয়া কি পাচ্ছেন? না ভাইয়া। জি না। পাচ্ছি না। যদি না পাই, তাহলে এই কয়েকটা বাক্যের মধ্যে কোনো কোহেরেন্স নাই। যদি এরকম বলা হতো যে আমার নাম হচ্ছে জাহিদ, আমি হচ্ছে যে শিক্ষার্থীদের পড়াই, পাশাপাশি লেখালেখি করি, হ্যাঁ, 3টা বাক্য বললাম, তাহলে এই 3টা বাক্য দ্বারাও কিন্তু আমার সম্পর্কে কিন্তু একটা ছোট্ট হলেও ধারণা পাওয়া যাচ্ছে যে আমি কে, আমি কি করি, এটা মোটামুটি ধারণা পাওয়া যাচ্ছে না, এটা আইডিয়া তো পাওয়া যাচ্ছে। জি ভাইয়া। তাহলে এখানে জি ভাইয়া। কোহেরেন্স আছে, কারণ এখানে আইডিয়া আপনি পাচ্ছেন। তাহলে কোহেরেন্স বিষয়টা কখন থাকবে কখন থাকবে না আশা করি বোঝা গেল। এবার কোহেশন, দেখেন বাক্যের সাথে বাক্যের কানেকশন, এটা তো আর জোড়াতালি এমনি এমনি দিলে হয়ে যায় না। যেমন ধরেন একটা ইটের সাথে একটা ইট আপনি এমনি এমনি লাগাই দিলে কি হয়, জোড়া লেগে যাবে? না ভাইয়া। এমনি এমনি তো ভাই হবে না, এখানে সিমেন্ট দেওয়া লাগবে, বালু দেওয়া লাগবে। ঠিক আছে, দেখা গেছে যে কখনো ভাঙা ইট, এটা ইট ভাঙতে হয়েছে, এই ভাঙা ইটের সাথে একটা গোটা ইট দেওয়া হয়েছে, কোন জায়গায় ইট ভাঙতে হচ্ছে, কোথাও গোটা ইট দিতে হচ্ছে, ইত্যাদি ব্যাপার স্যাপার। এখানে সিমেন্ট লাগতেছে, রড লাগতেছে, বালু লাগতেছে, গিটি লাগতেছে। তারপরেই কিন্তু ইটের সাথে ইটের কানেকশন দিয়ে ওভারঅল একটা বিল্ডিং বা একটা দেয়াল আমরা দাঁড় করাইতে পারতেছি। তাহলে এই প্রত্যেকটা সেন্টেন্সের সাথে সেন্টেন্সের যে কানেকশনটা হয়, এই কানেকশনটা দেওয়ার জন্য আমাদের কোহেসিভ ডিভাইস বা কোহেসিভ টাইসের দরকার হয়। কিসের দরকার হয়? কোহেসিভ ডিভাইস। ভালোভাবে বুঝেন, খুবই কাজের জিনিস। কোহেসিভ ডিভাইসেস অথবা কানেক্টরস অথবা লিঙ্কার্স। ঠিক আছে, কোহেসিভ ডিভাইস বা এটারে বলা যেতে পারে কনজাংশন, বা এটারে বলা যেতে পারে লিঙ্কার। এই ওয়ার্ড গুলো দ্বারা, এই বিষয়গুলো দ্বারা আমরা কোহেসিভ ডিভাইস ইউজ করার মাধ্যমে বাক্যের সাথে বাক্যের কানেকশনটা ঘটাতে পারি। কিরকম ভাবে, আমরা যদি একটা এক্সাম্পল নেই তাহলে বোঝা যাবে। যেমন ধরেন আমরা যদি বলি, ভালোভাবে বুঝেন,
এটা খুবই কাজের। আমরা কিভাবে লেখার মধ্যে অ্যাপ্লাই করব এবং সবসময় কাজে লাগবে দেখেন। উই মেড আ জার্নি we made a journey by boat. It was really enjoyable. It was really enjoyable. ভাই একটু বোঝার চেষ্টা করেন। আমরা এখানে কি করলাম? এখানে আমরা রেফারেন্স ব্যবহার করেছি। কোহেসিভ ডিভাইস হিসেবে রেফারেন্স ব্যবহার করা যেতে পারে কোহেসিভ টাইস হিসেবে। যেমন ধরেন আমরা বললাম উই মেড আ জার্নি বাই বোট, ঠিক আছে? তারপর এখানে কিন্তু আমরা বলে ফেললাম ইট। ভাই এখানে ইট দ্বারা কি বোঝানো হচ্ছে? ধরেন সামনে কোনো কিছু বলি নাই, ইট ওয়াজ রিয়েলি এনজয়েবল। ইট তাহলে কোন জিনিসটা এনজয়েবল ছিল বলেন দেখি? বলা যাচ্ছে না। জার্নি ইট আমরা যখন এই বাক্য থেকে নিচ্ছি তখন কিন্তু দেখেন এই ইট নির্দেশ করতেছে কাকে? এই যে জার্নিটা, এই জার্নিকে নির্দেশ করতেছে। তাহলে এই জার্নি কথাটা এখানে আবার না বলে এর পরিবর্তে আমরা একটা রেফারেন্স ওয়ার্ড বা একটা প্রনাউন ব্যবহার করেছি, ঠিক আছে? তাহলে প্রনাউন ব্যবহার করার মাধ্যমে আমরা পূর্বের বাক্যের এই জার্নিটাকে কিন্তু বোঝাচ্ছি বা রেফারেন্স করতেছি। এভাবে করে এই বাক্যের সাথে এই বাক্যের একটা কানেকশন বা সম্পর্ক ঘটানো হয়েছে, সংযুক্ত করা হয়েছে, ঠিক আছে? এই যে সংযুক্ত করা হলো এই বিষয়টাকে এখানে এই ইটকে বা এই প্রোনাউনকে বলা হচ্ছে কোহেসিভ ডিভাইস। এভাবে আমরা একটা বাক্যের সাথে একটা বাক্যের জোড়া দিতে পারি। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এটা গেল একটা। এরপরে আমরা ব্যবহার করতে পারি কনজাংশন। এটা সবাই বুঝছেন তো? জি ভাইয়া। যেমন he is very honest. On the contrary, দেখেন তো এখানে এই বাক্যের সাথে এই বাক্যের কানেকশনটা কিভাবে দিলাম? এখানে কনজাংশন যেগুলো, এই কনজাংশন গুলো সাধারণত কোনো কিছু যোগ করতে, কোনো কিছু সাদৃশ্য দেখাতে, কোনো কিছুর অপোজিশন দেখাতে ব্যবহৃত হয়। যেমন এখানে আমরা বললাম হি ইজ ভেরি অনেস্ট, সে খুবই সৎ। অন দা কন্ট্রারি, তার বিপরীতে, তার বিপরীতে তার ভাই হচ্ছে খুবই অসৎ, ঠিক আছে? তাহলে এই বাক্যের সাথে এই বাক্যের জোড়াটা আমরা দিলাম অন দা কন্ট্রারি এই ওয়ার্ডটা ব্যবহার করার মাধ্যমে। এই ওয়ার্ডটা ব্যবহার করার মাধ্যমে আমরা দুইটা বিষয়কে একসাথে কানেক্ট করে ফেললাম, দুইটা বাক্যের সাথে একটা সম্পর্ক ঘটাই ফেললাম, ঠিক আছে? তাহলে এই যে দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক ঘটাইলাম, এটা কিসের মাধ্যমে ঘটাইলাম? কোহেসিভ ডিভাইস। কথা বুঝতেছেন তো না? এবার আসেন, কি খুব কঠিন হয়ে যাচ্ছে কোহেসিভ ডিভাইস? জি ভাইয়া বুঝতে পেরেছি। হ্যাঁ, খুব কঠিন। আসেন, আরো সহজ। থার্ড ইয়ারে লিঙ্গুইস্টিক্সে চলে যাই। সাবস্টিটিউশন। ধরেন বলা হলো ইউ নো দ্যাট হি ইজ, I think everyone does. I think everyone does. দেখেন তো এই বাক্যে does
এই ডাস আসলে কি বোঝাচ্ছে, কার পরিবর্তে ব্যবহৃত হয়েছে? চিন্তা করেন, দেখেন তো বোঝা যায় কিনা। ডাস দিয়ে নো ভার্বকে বলা হয়েছে। কাকে রেফারেন্স করতেছে, কাকে বোঝাচ্ছে? নো ভার্বকে। নো ওয়ার্ডকে না, দেখেন ইউ নো দ্যাট হি ইজ আ সিট, তুমি জানো যে সে একজন প্রতারক। আই থিংক, আমি বিশ্বাস করি, আমি মনে করি, এভরিওয়ান ডাস, এভরিওয়ান ডাস, অর্থাৎ আমি বিশ্বাস করি যে সবাই জানে, এভরিওয়ান নো দ্যাট হি ইজ আ চিট। ডাস দ্বারা আই থিংক এভরিওয়ান নো দ্যাট হি ইজ আ চিট, এটা পুরোটাকে কিন্তু মেনশন করতেছে হি ডাজ হোয়াটটা। ঠিক আছে, তাহলে এই বাক্যের সাথে এই বাক্যটা এইভাবে কানেক্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা যদি আরো সহজ একটা एग्जांपल নেই, যেমন ধরুন মিস্টার জামিল, মিস্টার জামিল ইজ আ লেকচারার ইন ইংলিশ। মিস্টার জামিল teaches at গভর্নমেন্ট কলেজ। দেখেন তো এই দুইটা বাক্য কি কানেক্টেড? এই দুইটা বাক্যের মধ্যে কি কোহেসিভ ডিভাইস আছে? দেখেন তো কি বুঝছেন? না ভাইয়া, नहीं भैया। নাই, তাহলে কিভাবে ব্যবহার করা যেতে পারে? এখানে প্রোনাউন ব্যবহার করতে হবে। কি প্রোনাউন ব্যবহার করা পরের যায়? লাইনে মিস্টার জামিলের হুম। জায়গায় বসানো যাবে। ভেরি গুড। তাহলে আমরা লেখার মধ্যে এইভাবে কিন্তু একটা বাক্যের সাথে একটা বাক্যের কানেকশন ঘটাতে পারি, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র এক একটা আইডিয়া একসাথে যুক্ত হয়ে একটা কমপ্লিট আইডিয়া প্রোভাইড করবে। আর যখন একটা কমপ্লিট আইডিয়া প্রোভাইড করবে, তখন আমরা বুঝে যাব যে সেই প্যারাগ্রাফটার মধ্যে, সেই টেক্সটটার মধ্যে, সেই কম্পোজিশনটার মধ্যে কোহেরেন্স আছে, অর্থাৎ একটা মিনিং আছে, একটা কমপ্লিট আইডিয়া প্রোভাইড করা হয়েছে। তাহলে এই হলো কোহেশন এন্ড এই হলো কোহেরেন্স। এই বিষয় দুটো ক্লিয়ার হইলো আমাদের সকলের? জি ভাইয়া। আচ্ছা, তো অনেক হলো লেখালেখি নিয়ে কথাবার্তা, আমরা একটু রিভিশনে যাই। সবাই রেসপন্স করবেন, যা কিছু বললাম সবাই একটু রেসপন্স করবেন। আমরা সর্বপ্রথম শিখলাম যে কোনো কিছু লিখতে গেলে দুইটা বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। একটা হলো, কথা বলুন সবাই, অডিয়েন্স, অডিয়েন্স, पर्पस। অডিয়েন্স, এবং দ্বিতীয়টা হলো পারপাস। পারপাস, আমরা অডিয়েন্স সম্পর্কে চিন্তা করতে গেলে মোটামুটি কয়েকটা বিষয় সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। নাম্বার 1 এজ, 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 নাম্বার 2 ভেরি গুড, নাম্বার 3 প্লেস, প্লেস, নাম্বার 4 এডুকেশন, নাম্বার 5 ইন্টারেস্ট। ভেরি গুড। তাহলে আমাদের সুন্দর মনে আছে, সবাই রেসপন্স করেন, দেখেন আপনার মুখস্থ হয়ে যাবে। ক্লাসের পর আমি সবসময় ক্লাসেই করাই দেই। হ্যাঁ, তাহলে আমাদের অডিয়েন্স সম্পর্কে ধারণা কমপ্লিট। এবার আসেন পারপাস। আমরা যে লিখবো আমাদের কিছু উদ্দেশ্য থাকবে। কি কি উদ্দেশ্য থাকতে পারে? নাম্বার 1 টু ইনফর্ম, ফর, টু সার্টেন, টু এন্টারটেইন, টু অ্যাওয়ার্ড, টু অ্যাওয়ার্ড, আর পারসুয়েট। পারসুয়েট। ভেরি গুড। তাহলে আমাদের উদ্দেশ্য কি কি থাকবে এটা আমাদের জানা হয়ে গেল। অডিয়েন্স এন্ড পারপাস যখন জানা হয়ে গেল, এবার আমাদের লেখালেখির পালা। আমরা যখন লিখতে শুরু করব, আমাদের রাইটিং প্রসেস সম্পর্কে জানা দরকার। রাইটিং প্রসেসের স্টেজ ছিল কয়টা যেন? কয়টা? पास्ता। পাঁচটা। কি কি? নাম্বার 1 রাইটিং, রাইটিং। আমাদের কাজ কি কি করব? ব্রেইনস্টর্মিং, ধারণা নিব। পরিকল্পনা করব, প্ল্যান করব, তথ্য কালেক্ট করব, ব্রেইনস্টর্মিং করব। নাম্বার 2 ড্রাফটিং, গ্রাফটিং। করব, খসড়া কথা করা, লিখব। খসড়া করব। নাম্বার 3 রিভাইজিং, রিভাইজিং। নাম্বার 4 এডিটিং, নাম্বার 5 পাবলিশিং। ওকে, ভেরি গুড। তাহলে 5টা ধাপ অবলম্বন করে আমরা কোনো কিছু লিখবো। এখন লিখতে যখন শুরু করে দিলাম,
লিখতে শুরু করলে আমাদের বাক্যের সাথে বাক্যের কানেকশন, আইডিয়ার সাথে আইডিয়ার কানেকশন, কমপ্লিট আইডিয়া কিভাবে আমরা সাজাইতে পারি, প্রেজেন্ট করতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা দরকার। এবং এটা জানতে গেলে আমাদের দরকার হবে কোহেশন এন্ড কোহেরেন্স। আমরা কোহেশন এবং কোহেরেন্স নিয়ে আলোচনা করলাম। কোহেশন বিষয়টা কি? সেন্টেন্স লেভেল কানেকশন, বাক্যের সাথে বাক্যের কমপ্লিট কানেক্ট। একটা আইডিয়া। ভেরি গুড। আইডিয়া কানেকশন, কোহেরেন্স আইডিয়া কানেকশন। ওভারঅল একটা আইডিয়া, হ্যাঁ, মেইন একটা আইডিয়া, ওভারঅল একটা আইডিয়া। এখন কোহেশন বাক্যের মধ্যে কিভাবে ব্যবহার করা যেতে পারে? cohesive device ডিভাইসেস মাধ্যমে, কোহেসিভ ডিভাইসের মাধ্যমে, কানেক্টরস বা লিংকার্স। কোহেসিভ টাইস বা কোহেসিভ ডিভাইস বা লিংকার্স বা কানেক্টরস এর মাধ্যমে। হ্যাঁ, এটা নিয়ে আরো বিশদ আলোচনা আছে, আরো ক্রিটিক্যাল আলোচনা আছে, ওই লেভেলে আপনাদেরকে আমি নিয়ে গেলাম না, কারণ যদি ওইদিকে আবার নিয়ে চলে যাই, এতক্ষণে যেগুলো শিখেছেন সেগুলো আবার দেখা যাবে যে ভুলে যাইতেও পারে, ঝামেলাদায়ক মনে হতে পারে। কারণ একটা জিনিস শিখতে গেলে আগে ভিতটা মজবুত করে নিতে হবে। আপনাকে আমি একটা বাক্য লিখতে শেখানোর আগে আপনাকে আগে আমাকে শব্দ বানাইতে শেখাতে হবে, শব্দ লেখার আগে আপনাকে বর্ণগুলো পরিচয় করাতে হবে। ঠিক আছে? তো ধুম করে এক জায়গায় চলে যাওয়া যায় না। তো ওই কঠিন জায়গাগুলোতে আমি আপনাদের নিয়ে গেলাম না। আমরা যখন ওই জায়গায় যাওয়ার যোগ্য হয়ে যাব তখন আমি আপনাদের সেই জায়গায় নিয়ে যাব। আপাতত আমাদের এতটুকু জানা থাকলেই লেখার মধ্যে আমরা কোহেশন কিভাবে মেনটেন করব, একটা বাক্যের সাথে একটা বাক্যের কানেকশনটা কিভাবে ঘটাবো, এবং ধারাবাহিক ভাবে আমরা আইডিয়া গুলো ডেভেলপ করতে করতে কিভাবে একটা কমপ্লিট আইডিয়া প্রোভাইড করব, অর্থাৎ অনেকগুলো ইট একসাথে করে কিভাবে একটা বিল্ডিং দাঁড়া করাবো। আশা করছি এই সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গেছে। সবার হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। যদি হয়ে যায় তাহলে মোটামুটি আজকের আলোচনা বিষয় আমাদের শেষ। হ্যাঁ, আজকে আমরা এখান থেকে শেষ করব, কেননা একদিনে বেশি দূরে গেলে আপনারা কিন্তু দেখা যাবে যে মনে রাখতে পারছেন না। আমি ধীরে ধীরে সাজানো গোছানো ভাবে সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাব। আগামী ক্লাসে আমরা পড়া নিয়ে আলোচনা করব। ঠিক আছে? অর্থাৎ পড়া যে কত রকম হতে পারে, আমরা কোন কোন স্টাইলে পড়তে পারি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব, এবং সেই সাথে যারা সেকেন্ড ইয়ারতে জানাই রাখি, আপনাদের পরবর্তী ক্লাস খুব সম্ভবত ড্রামার হবে। প্রথম যে ড্রামা আছে ইডিপাস, কিং ইডিপাস, ইডিপাস রেক্স, যাই বলেন, এটা নিয়ে আমরা আলোচনা করব। খুবই চমৎকার একটা ড্রামা, খুবই ক্রিটিক্যাল একটা ড্রামা, খুবই গভীর চিন্তার একটা ড্রামা। খুব সম্ভবত এই ড্রামার ক্লাসটা সকলের জন্য ফ্রি করে দেওয়া থাকবে। যারা ফার্স্ট ইয়ারে আছেন তাদেরকেও আমি ইনভাইট করব। যদি আগে থেকে একটা নাটক জেনে নেওয়া যায়, তাহলে ক্ষতি কি ভাই? আপনি একটা জিনিস আগে থেকে জেনে গেলেন। আমাদের এখানে পেজের মধ্যে প্রতিনিয়ত ক্লাস হতেই থাকে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, কখনো কখনো মাস্টার্সের। সুযোগ পাইলে ক্লাস করেন, রিলস ভিডিও তো প্রতিদিনই দেখেন। আরে ভাই, এত রিলস দেখে হবেটা কি? এত রিলস দেখে লাভ কি? কোনো লাভ হয়? কোনো কিছু শিখেন? একটা সিনেমা দেখলেও অনেক কিছু শেখা যায়, মজা পাওয়া যায়। রিলস দেখে কি হয়? হ্যাঁ, এই রিলস দেখে কি পান বলেন তো? সময় নষ্ট করতে পারি। সময় নষ্ট করা যাবে না। আরে সর্বনাশ, আপনাদের এত সময় নষ্ট করে ফেলেন। হ্যাঁ, আমার কাছে তো মনে হয় দিনগুলো যদি আরো বড় হতো, আরো সময় পেতাম। সময়ের মূল্য যদি শিখতে হবে। আপনারা নিজেদেরকে নিয়ে অনেক সিরিয়াস, অনেক সচেতন, বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার বিশ্বাস যারা আজকের ক্লাসে আছেন, তাই আপনারা নিজেদেরকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন। কেন? দেখেন, আরো অনেক বান্দা আছে। ফেসবুক তো আর একজন দুজন চালায় না, আপনাদের ব্যাচে তো আর একজন দুজন না, আপনাদের কলেজে, আপনাদের প্রত্যেকের কলেজেই, ডিপার্টমেন্টে দেখেন কতজন শিক্ষার্থী। তাদের অনেকেই এখনো সিলেবাস সম্পর্কেই জানে না, ক্লাস করা তো অনেক দূরের কথা। নিজেদেরকে নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নাই, সচেতনতা বোধ নাই, বাবা মাদেরকে নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নাই। ওরা রিলস দেখে, বন্ধুর সাথে আড্ডা মেরে সময় নষ্ট করতেছে। নষ্ট করতে করতে দেখবেন বছর গড়িয়ে যাবে। স্পেশালি যারা ফার্স্ট ইয়ারে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ভাই আপনারা ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন, আপনাদের কিন্তু ভাবসাবই আলাদা। যারা সেকেন্ড ইয়ারে উঠে গেছে তারা কিছুটা বুঝে গেছে যে ইংরেজি ডিপার্টমেন্ট এটা যে আসলে কি, এখানে যে কত ধরনের কত তুষ হয়, এটা তারা একটু হলেও আন্দাজ করতে পারতেছে। হ্যাঁ? তো ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হওয়াটা যত সহজ, এখান থেকে বের হয়ে যাওয়াটা এর থেকে 1000 টাইম ডিফিকাল্ট। আপনাদের ভয় পাইয়ে দিচ্ছি না, আমি সচেতন করে দিচ্ছি। আপনারা যদি একটু সার্ভে করেন, আপনারা যদি খোঁজ খবর নিয়ে দেখেন, আপনাদের ডিপার্টমেন্টে যারা লাস্ট ফোর্থ ইয়ার থেকে বের হয়ে গেল, গ্রাজুয়েশন কমপ্লিট করে, ওই ব্যাচের যদি খোঁজ খবর নেন, দেখবেন ওই ব্যাচের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল 150 থেকে 150 বা 200 জন। কলেজ ভেরি করে। এখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হয়ে গেছে
6 ভাগের 1 ভাগ, বাকি 5 ভাগে দেখেন কোনো না কোনো ভাবে আটকা পড়ে গেছে। তো সবাই তো আর 4th ইয়ার পর্যন্ত যায় নাই, অনেকেই দেখেন যে 2nd ইয়ারে আটকা পড়ে গেছে, 3rd ইয়ারে আটকা পড়ে গেছে, এরকম রিফাইন হতে হতে 4th ইয়ার পর্যন্ত গেছে। ধরেন যে 3 ভাগ, 3 ভাগের মধ্যে 1 ভাগ বের হয়েছে, 2 ভাগ ফেল করে পড়ে আছে। ঠিক আছে, এদের মধ্যে 3 ভাগ হয়তোবা একটা সময় গিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট হবে, আর 3 ভাগ কখনোই গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবে না। এটাই ইংরেজি ডিপার্টমেন্ট। অতটা সহজ হওয়ার কোনো কিছু নাই। আপনাকে অনেকে জিজ্ঞেস করবে যে কোন ডিপার্টমেন্টে পড়ো, আপনি কিন্তু একটা ভাবসাব নিয়ে, পারলে চোখে চশমা, হাতে ঘড়ি, শার্টের বোতাম খুলে দিয়ে বলতে পারেন ইংরেজি ডিপার্টমেন্টে পড়ে। এবং যারা শুনে তারাও কিন্তু মনে মনে একটা বিষয় লালন করে, পোষণ করে যে ইংরেজি ডিপার্টমেন্টে পড়ে এই ছেলেটা বা এই মেয়েটা জীবনে কিছু করবে, সে কিছু শিখবে। আসলেই তাই, আপনি করতে পারবেন, শিখতে পারবেন, আপনার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে, চিন্তা ভাবনার দ্বারগুলো উন্মোচন হয়ে যাবে, আপনি দেখবেন আপনার পরিবর্তন হচ্ছে। আপনি আগে যেভাবে করে একটা বিষয় চিন্তা করতেন, এখন সেভাবে চিন্তা করবেন না। যদি আপনি প্রকৃতভাবে পড়াশোনাটা করেন, তাহলে আপনার মেন্টালিটি, পার্সোনালিটি সবকিছু চেঞ্জ হয়ে যাবে, এবং দেখা যাবে একটা সময় গিয়ে হয়তো বা আপনি আসলে ভালো কিছু করতেছেন, রয়্যাল ডিপার্টমেন্ট বলে কথা। বাট তার জন্য আপনাকে পড়াশোনাটা করতে হবে, না হলে কিন্তু খুবই বিপদ। ভাব নেওয়ার থেকে, সামনের দিকে এগোনোর থেকে আপনার কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। ইংরেজি ডিপার্টমেন্ট এখানে নিয়মিত পড়াশোনা করতে হবে, কারণ ডিপার্টমেন্টটা অনেক টাফ। তার থেকে বেশি টাফ হচ্ছে এখানে মানে ভালো রেজাল্ট করা, আরো বেশি টাফ হচ্ছে এখান থেকে গ্রাজুয়েশনটা কমপ্লিট করে বের হয়ে যাওয়া। ঠিক আছে, এই জন্য সতর্ক থাকতে হবে। আমরা যেভাবে টেক্সট করাই, টেক্সট করতে হবে। এত ডিটেলসে ভাই ভেঙে ভেঙে রাইটিং স্কিলের ক্লাস কেউ নেয়? আপনারা আমার দেখেন, অনার্সে এসে অন্তত এভাবে করে ভেঙে ভেঙে কেউই পড়ায় না। আর অনেক জায়গায় ক্লাস হয়, সবাই ভালো পড়ায়, বাট এত ডিটেইলে কেউই পড়ায় না। কষ্ট পড়ায় দেয়, আমরাও কষ্ট করি পরীক্ষায় পাশ করার ধান্দায়। আর ভাই শেখার অনেক কিছু আছে, আপনি শেখার জন্য পড়েন, পরীক্ষা ভালো আপনি এমনিতেই করেন। আমার বিশ্বাস, আমার চিন্তা ভাবনা এরকম, আপনি শেখার জন্য পড়েন। আমার ক্লাস যারা করবে তারা যেন শিখে কিছু, আমি এই চিন্তা করেই প্রত্যেকটা লেকচার সাজাই। একটা লেকচার সাজাতে গেলে আমার অনেক সময় লাগে। ঠিক আছে, যদিও এই আজকের আলোচনা আমি এর আগে না হলে 8-10 বারের বেশি করিয়েছি, বাট তারপরেও আপনাদের আলোচনা করার আগে আমার 4 থেকে 5 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা আমাকে আবারও খাটাখাটনি করতে লাগে। মানে আমি এখানে দাঁড়াইলাম, দুইটা কথা বললাম, হয়ে গেল, ব্যাপারটা এরকম না। আমার পড়াশোনা করতে হয়। ঠিক আছে, তো আপনাদের ডেডিকেশন সেই লেভেলের লাগবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, দেখেন ভাই কি আসলে আমাদের মধ্যে উইনার আর লুজার, উইনার কেউ হয় উইনার, কেউ হয় লুজার। পার্থক্যটা হয় কোথায় জানেন? দেখেন আপনারা এখানে যারা যুক্ত হয়েছেন আজকে, যারা যুক্ত হয়েছেন সবার কিন্তু ডেডিকেশন লেভেল অনেক হাই, সবাই নিজেদেরকে নিয়ে সিরিয়াস, এজন্য আপনারা নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন। তো আপনারা সবাই উইনার কিন্তু হতে চান, অর্থাৎ আপনাদের জিরো প্রিপারেশন থেকে সবার মোটিভেশন একদমই হাই, সবার মোটিভেশন কিন্তু এখন হাই লেভেলে, টপ লেভেলে আছে, সবাই ভালো করতে চান। আর পার্থক্যটা কোথায় হবে জানেন? আপনাদের মধ্যে অনেকেই দেখা যাবে 2-4 দিন ঠিক মতো ক্লাস করতে করতে একটা সময় গিয়ে ঘুমাই গেছে, একদিন আর ক্লাস করতে মনে চায় না, একটা সমস্যা এসে হাজির হয়েছে বা আলসেমি লেগে গেছে, ক্লাস করতে আর মনে চায় নাই। হ্যাঁ, কারো কারো এরকম, সবারই কিন্তু এরকম হয়, সবাই মানুষ। পার্থক্যটা হবে কোথায় জানেন? কেউ কেউ আছে যে এই ক্লাসটা যখন করবে না, পরে ক্লাস সে আর বুঝবে না, তখন সে আর হচ্ছে যে কাম ব্যাক আর দিতে পারবে না, ব্যাক করতে পারবে না। আবার কেউ কেউ আছে তারা নিজেকে রিমোটিভেটেড করবে, আরে আমার থেমে যাইলে চলবে না, আমার বাবা মা আমার নিয়ে স্বপ্ন দেখে, আমার নিজের স্বপ্ন আছে, আমাকে পারতেই হবে। তারা নিজেদেরকে রিমোটিভেটেড করে, রিস্টার্ট করে, তারা আবার করে, আবার মোটিভেশন হারায়, আবার রিমোটিভেটেড করে। এভাবে করতে করতে একটা সময় এটা অভ্যাসে পরিণত হয়ে যায়, এবং তারা আলটিমেটলি উইনারে পরিণত হয়। আর লুজার যারা, তারা মোটিভেটেড হয়, নিজেকে নিয়ে সচেতন হয়, বাট এই যে একটা সময় গিয়ে হাঁপিয়ে যায়, পরে আবার আর তাদের রিস্টার্ট বা কামব্যাকটা দেওয়া হয় না, তারা লুজারে পরিণত হয়ে যায়। এ কারণে একই ক্লাসে পড়াশোনা করে কেউ হয় টপার, কেউ হয় লুজার। এখন ডিসিশন আপনাদের, চয়েস আপনাদের। আপনারা যে সিরিয়াসনেস আপনাদের মধ্যে রেখেছেন, শেষ পর্যন্ত ক্লাসের শেষ পর্যন্ত যদি এসেছেন, এই শেষ পর্যন্ত থাকা যেন শেষ পর্যন্ত থাকা হয়, অর্থাৎ 4th ইয়ার ফাইনাল পরীক্ষা পর্যন্ত আপনারা এই মোটিভেশন যদি নিজেকে ধরে রাখতে পারেন, চেয়ারে বসে থাকতে পারেন, পড়ার টেবিলে থাকতে পারেন, আপনি ভাই সেরা কিছু করবেন, অনেক ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। আপনি নিজেকে নিয়ে
এই আশা করতে পারেন। শুধু ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখলে কিন্তু হবে না, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে। আর আপনি সেই কাজ করতে পারতেছেন। এতক্ষণ যাবৎ মোবাইলের সামনে বসে ক্লাস করা চারটিখানি কথা না, আমরা কিন্তু সিনেমা দেখতেছি না। ঠিক আছে? তো আপনি আপনার মধ্যে সেই উদ্যম আছে, আপনার কাজ শুধু হলো সেই উদ্যমটাকে ধরে রাখা। প্রতিদিন ধরে রাখবেন যে হোমওয়ার্ক গুলো করতে হবে, সেই হোমওয়ার্ক গুলো করবেন। তো আজকের হোমওয়ার্ক থাকতেছে আমাদের এতটুকুই। আমরা যে আলোচনাটা করেছি, খাতায় যে লিখেছেন সেগুলো গ্রুপে পোস্ট করে দিবেন। ধীরে ধীরে আপনাদের পিডিএফ আসতে থাকবে, পিডিএফ নোট দেওয়া হবে, অনেক কিছুই পাবেন। ঠিক আছে? তো আজকে এতটুকুই থাকুক। মেলা রাত হয়ে গেছে, নামাজ পড়ার লাগবে। আর আমার গলার অবস্থা এমনিতেই খারাপ। আমি যে এতক্ষণ কিভাবে কথা বললাম আমি জানি না, শুধুমাত্র আপনাদের রেসপন্স, ভালোবাসায় আমাকে এতক্ষণ কথা বলতে সাহায্য করেছে। গতকালকে আমি একটা ক্লাস নিচ্ছিলাম, 15 মিনিট কথা বলতে পারিনি, ক্লাস বন্ধ হয়ে গেছে। কারণ আজকে আমি বলতে পারছি। শুকরিয়া আল্লাহ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ঠিক আছে, আজকে শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আগামী ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু ভাই আপনার নেক্সট ক্লাস আবার কবে?